স্যার বলো। আমাদের এখানে যখন আমরা গুগল ফর্মটা দিয়েছিলাম, সেখানে বেশ কিছু জায়গা আমরা রেখেছিলাম যেখানে ক্যান্ডিডেট বা পার্টিসিপেন্ট আগে থেকে কিছু প্রশ্ন করতে পারে। তো বেশ। আমরা প্রশ্নগুলোকে একটু ঝাড়াই বাছাই করে কয়েকটা প্রশ্ন রেখেছি। একটু কি সেই প্রশ্নগুলো নিয়ে আগে আলোচনা করি, তারপর হ্যাঁ, আর অবশ্যই। আসি? হ্যাঁ, ঠিক এটা আছে। এটা আমার ভাইবা হোক। আরো অনেকে হাত তুলেছে, হ্যাঁ, অনেকদিন আর ভাইবা যারা ভাইবা। তুলেছে হ্যাঁ, তাদের তাদের প্রশ্নগুলো আমরা সবাই হ্যাঁ, নেবো, অবশ্যই নেবো। বেশ বেশ, তো ঠিক তার আছে। আগে একটু এই প্রশ্নগুলো একটু দেখে নিই আর কি। দেখি ভাই পাশ করি কিনা, বলো। স্যার এটা দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? হ্যাঁ, হাউ ক্যান উই ম্যানেজ আওয়ার ডেইলি লাইফ স্ট্রেস, এটা হ্যাঁ, আমি উত্তর আগে বলে দিয়েছি। এটার উত্তর আগে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, বলে আচ্ছা, দিয়েছি। দ্বিতীয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর বিবাহিতরা সবাই পেতে চায় এবং নাম জানাতে চাননি তিনি। না, দরকার নেই তো, নামের তো কোনো প্রয়োজন নেই। হাজবেন্ড আর ওয়াইফ, এই দুটো নামের মধ্যেই তো একটা শান্তি আছে, তা না হলে তারা একসাথে এলো কি করে? এটা তো হাজবেন্ড ওয়াইফ না, এটা তো হচ্ছে শত্রুপক্ষ মনে হচ্ছে দেখে। কাজে মেনটেন পিসটা তো স্বাভাবিক ঘটনা, পিসটা ডিসরাপ্টেড হওয়াটাই বরঞ্চ অস্বাভাবিক, এবং সেটা কোনো কারণে ঘটতে পারে। এবং সেটা মেনটেন করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। দুজন মানুষের মধ্যে পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ তো নাম দুটো ব্যবহার করা যায় না। যদি সবসময় অশান্তিই লেগে থাকে তাহলে আমার মনে হয় একটু তৃতীয় ব্যক্তির সাহায্য নেওয়া ভালো। ভালো বন্ধু, কাউন্সিলর শব্দটা আমি ব্যবহার নাও করতে পারি, ভালো পারিবারিক বন্ধু, কোনো অভিভাবক, তাদের সাহায্য নিলে মাঝে মাঝে তৃতীয় ব্যক্তি ভালো বুঝতে পারেন যে এই দুজনের মধ্যে কেন শান্তির অভাব হচ্ছে, এবং তারা হয়তো একটা পথ দেখাতে পারেন। কারণ এই সম্পর্কটা কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক। এখানে শান্তিটা তো ন্যাচারাল ঘটনা, এবং সেখানে যদি কিছু ঘটে সেটা তো আনন্যাচারাল, এবং সেটা যদি ঘটে থাকে সেই আনন্যাচারাল জিনিসটাকে ন্যাচারাল করার জন্য কারোর একটু ইন্টারভেনশন দরকার হয়। আর আমি যেগুলো আগে বলে দিয়েছি অনেকগুলি, বারবার রিপিট করবো না। যদি কারোর চিকিৎসার দরকার হয় তাহলে তো ডাক্তার বন্ধুরা আছেন, একটু ওই সেরোটোনিন কমানোর ওষুধ লাগতে পারে, বা অন্যান্য কোনো ইস্যু যদি থাকে কাউন্সেলিং যারা করেন তারা সাহায্য করতে পারেন। ভালো বন্ধু থাকলে একটু কথা বলে দেখুন, শান্তি ফিরে আসবে। কারণ এই শান্তি ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খুব ডিফিকাল্ট, বিশেষ করে যে পরিবারের সন্তান আছে। কারণ অশান্তির পরিবেশ, এই যে আমি সোশিওলজিক্যাল ডাইমেনশন বোঝালাম, ক্যাসকেডিং বোঝালাম, ক্যাসকেডিংটা যদি শুনে থাকেন তাহলে এটার উত্তর আপনি পেয়ে গেছেন, যে এটা কিন্তু মারাত্মক জায়গায় মানে চলে যেতে পারে। বিশেষ করে সন্তানরা খুব এফেক্টেড হয় পরিবারে। বাবা মার ঝগড়া যদি দেখে সন্তানরা কিন্তু খুব এফেক্টেড হয়, তাদের ব্যক্তিত্ব গঠনের মানে ক্ষতি হয়। বেশ, নেক্সট প্রশ্নে যাই। স্যার এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আমি বলতে চাই, স্যার তার লেকচারের মধ্যে বা বক্তব্যের মধ্যে বারবার একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন, যে মনের পারলা। শব্দটা হয়তো অনেকের কাছেই খুব নতুন, কিন্তু আহ, শব্দটা স্যারেরই কাছ থেকে প্রথম আমি শুনেছি, এবং শব্দটা আমার খুব প্রিয়। মানে আমাদের যখন প্রসাধনের প্রয়োজন হয় আমরা কিন্তু পার্লারে যাই, ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সবাই যাই, যাতে নিজেকে একটু দেখতে সুন্দর লাগে। সেই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি, তার জন্য সেলুনে যাই আমরা। কিন্তু নিজেদের মনটাকে কখনো দেখিনি বা দেখতে চাইনি, সেই জন্য আমার মনটা ভালো আছে কি খারাপ আছে সেটাও আমরা জানি না। তো এই জন্য মনের পার্লারে মাঝে মাঝে যাওয়া দরকার। আর সেলুনে যেমন একজন নাপিত থাকে, তো মনের পার্লারে কিন্তু একজন অভিভাবক থাকেন, কাউন্সিলর থাকেন, যাই বলি না কেন, একটু মনেরও মাঝে মাঝে একটু সাজুগুজু করার প্রয়োজন হয়। তো সেই জন্য স্যার বলছিলেন বারবার যে ওই কাউন্সিলিং মানেই যে সবসময় সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এই বিষয়টা কিন্তু নয়। বা কাউন্সিলিং করানো মানেই কেউ যে মেন্টালি ডিসেবল বা মেন্টালি চ্যালেঞ্জ, এই ঠিক, বিষয়টা কিন্তু নয়। ঠিক। সময় কিন্তু বদলাচ্ছে। সবারই দরকার কাউন্সেলিং, সবারই দরকার। সবারই দরকার, আমাদের নিজেদেরই দরকার, সবারই দরকার। ওভার থিঙ্কিং কিভাবে কমাবো, এটাকে বলা হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে হচ্ছে কেউ কেউ মানুষ ভীষণ মানে দুশ্চিন্তা করতে মানে মুশকিল, এটা ভাবে
অতিরিক্ত ভাবে এবং প্রজেক্টিভ টেকনিক, মানে এটা থেকে আরেকটু বেশি বেশি করে ভাবতে শুরু করে। তো এই জিনিসটা কমানো মানে প্রথমেই আগে থামতে হবে যে আমি অতিরিক্ত ভেবে তো কোনো লাভ নেই আমার। অতিরিক্ত ভেবে কি করব, যেটা পাচ্ছি সেটাই আমি বলি। যেমন আমি একটু আগে বললাম যে আমাকে কেন অমিতাভ বচ্চনের মতো দেখতে নয়, বা আমার কেন আম্বানির মতো টাকা নেই, এইগুলো যদি আমি সচিন তেন্ডুলকারের মতো ব্যাট করতে পারি না কেন, এইসব নিয়ে যদি আমি দুঃখে সারাক্ষণ কাতর হয়ে থাকি, তাহলে আমি দুঃখ বিলাসী, মেলাঙ্কলিক, এবং আমার তাহলে কোনো কিছু করার থাকবে না। আমি সারাদিন ওই দুশ্চিন্তা করতে থাকবো। অনেকের এটা আছে পরীক্ষা নিয়ে, পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তা, এবং পরীক্ষা নিয়ে এমন দুশ্চিন্তা করে পরীক্ষাটাই খারাপ হয়ে বসে, ব্ল্যাঙ্ক হয়ে যায়, নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, অনেক কিছু হয়, বমি করতে থাকে, জ্বর এসে যায়, পেট খারাপ হয়ে যায়, অনেক রকম গন্ডগোল। কাজে ওভার থিঙ্কিং যে লিখছে সেও তো বুঝতে পারছে যে এটা একটু বেশি অতিরিক্ত মানে ভাবনা হয়ে যাচ্ছে। তো এটাকে কন্ট্রোল করা মানে হচ্ছে আমার যেটুকু ক্ষমতা আছে আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি। আমি অতিরিক্ত ভাববো না, অতিরিক্ত ভেবে আমার কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া লাভ হবে না। নেক্সট কোয়েশ্চেন। স্যার, এই প্রসঙ্গে আপনার একটু গাইডেন্স দরকার। মানে বর্তমান সময়ে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার তো পজিটিভ আর নেগেটিভ দুটো প্রভাবই রয়েছে। তো সোশ্যাল মিডিয়াতে মানে বেশিরভাগ সময় কিন্তু মানুষজনের সব থেকে যেটা ভালো বা প্রজেক্টিভ ভালো সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাই। ফলে অনেক মানুষকে দেখি যে নিজের যে বাস্তবতা সেইটাকে ভুলে গিয়ে ওই লোকের মতো হতে গিয়ে তারা কিন্তু অত্যাধিক পরিমাণে স্ট্রেসের মধ্যে পড়েই যায়। স্যার, এটাকে একটু যদি কোনোভাবে অ্যাড্রেস করেন এই প্রবলেমটা। এটা যার জন্য এখন অনেকেই মজা করে ফেসবুককে বলে ফেক বুক। আসলে আমি যা নই সেটা দেখানোটাই তো আমার উদ্দেশ্য, যাতে লোকের কাছে আমার দুঃখটা ধরা না পড়ে, বা আমার ফেলিওরটা যাতে লোকের কাছে ধরা না পড়ে। অতএব আমি কি করব, আমি যা নই সেটাই আমি দেখাবো, বাইরের দুনিয়াকে দেখাবো। এবং এই জায়গাটাই কিন্তু সব থেকে বড় ড্যামেজ করে। কারণ আমি মনে মনে তো জানি আমি সেটা নই, কিন্তু আমি লোককে সেটা দেখাতে গিয়ে যাতে আমি একটুখানি ওই কি বলবো, একটা আর্টিফিশিয়াল স্যাটিসফ্যাকশন, সোশিওলজিক্যাল ডাইমেনশনই এটা ম্যাক্সিমাম, যে আমি সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য, দেখো আমি কত ভালো। আমি তো কত খারাপ সেটা তো আমি কখনো দেখাই না, আমি কত ভালো সেটাই দেখাই। তা দেখাতে গিয়ে উল্টে আমি আবার নিজের উপরে আরো চাপ বাড়িয়ে ফেলি, স্ট্রেসটা বাড়িয়ে ফেলি। তাতে আমার মনের ভেতরে চাপ পড়ে। আমার নিউরোকেমিক্যাল কন্ট্রোল আমার ইচ্ছের ওপর নয়, ছবি তোলাটা আমার ইচ্ছের ওপর, কিন্তু নিউরোলজিক্যাল কন্ট্রোলটা তো নয়। ভেতরে কেমিক্যাল কিন্তু উল্টোপাল্টা গন্ডগোল করছে, আমি কিন্তু বুঝতে পারছি না। তাতে কিন্তু আমার আলটিমেটলি ব্যবহারটাও কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে, ইরিটেশন তৈরি হয়, তো খিটখিটে হয়ে যায় লোক, নানা রকম কারণে মেজাজ হারায়। বাইরে হয়তো হাসি মুখে আছে, কিন্তু পরিবারে ঢুকেই খিটখিট করতে শুরু করে। এগুলোই হচ্ছে মেইনলি তাদের সিমটমস, যেগুলোকে দেখলেই বলা হয় যে বাবা কি গন্ডগোল তোমার। কাজে তুমি যেটা নও সেটা তোমাকে উল্টো মানে দেখাতেই হবে, প্রজেক্ট করতে হবে। কোনো প্রয়োজন নেই, তুমি যেটা তুমি সেরকমই থাকো না কেন। বাচ্চাদের নিয়ে বাবা মাও মাঝে মাঝে অতিরিক্ত গর্ব বোধ করার জন্যে বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে থাকে, এবং সেটারও কোনো প্রয়োজন নেই। তোমার বাচ্চা যেমন তুমি সেরকম ভাবেই প্রজেক্ট করো। সবাইকে ডাক্তার হতে হবে না, সবাইকে আইআইটিতে যেতে হবে না, তাছাড়াও অনেক মানুষ সফল হতে পারে। তাই এই জায়গাগুলো যদি আস্তে আস্তে আমাদের বড়রা আস্তে আস্তে আমরা সামলাতে পারি নিজেদের, ছোটরা যদি এরকম একটা সুন্দর সুস্থ পরিবেশে বড় হয়ে ওঠে, তাহলে ওরা কিন্তু ওটা করবে না। আর এখন তো সেলফির যুগ, সারাদিন লোক সেলফি তুলছে, মানে গাড়ি চাপা পড়ার আগের মুহূর্তেও সেলফি তুলে গেল, শেষ সেলফি, তারপরে দেখা গেল পেছনে লরিটা এসে গেছে। কাজে তার এটা খুব কমন, কাজে একটু সামলাতে হবে নিজেকে। তারপরে নেক্সট প্রশ্ন। তারপরে প্রশ্নটা অলরেডি অ্যাড্রেস করা হয়ে বলা গেছে। হয়েছে কজেস, কারণগুলো। হ্যাঁ। কারণগুলো ওই ওভার এক্সপেকটেশন, আমার সীমার বাইরে যাওয়া, আমার লিমিটের বাইরে চলে যাওয়া, আমার যা অপটিমাম লেভেল তার বাইরে গিয়ে কিছু অ্যাসপায়ার করা, তাতেই কিন্তু স্ট্রেস বাড়বে, সময়ের চাপ, আমি যেগুলো আগেই বলে দিয়েছি, আজকে আর রিপিট করছি না। নেক্সট কোয়েশ্চেন, অলরেডি আনসার্ড, এক্ষুনি বললাম হাউ টু কন্ট্রোল অ্যাংজাইটি, এক্ষুনি বললাম যে আমার সীমার মধ্যে থাকলে আমার দুশ্চিন্তা হবে না। হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, হ্যাঁ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট তো স্ট্রেস ম্যানেজমেন্টেরই একটা অংশ। অ্যাঙ্গার তো এক ধরনের স্ট্রেস। এই যে আমি এতগুলো পয়েন্ট বললাম, যাদের এই রিল্যাক্স করার টেকনিক গুলো জানা আছে, যোগা, মেডিটেশন, বা নিজের যে কেমিক্যাল গুলো যে বেরোয় সেগুলোকে কন্ট্রোল করতে যারা জানে,
যেগুলো আমি একটু আগে বলেছি, ইমোশনাল রিজার্ভ যাতে বাড়ানো যায়। যে আমাকে কেউ গালাগালি দিল, আমি লাফিয়ে উঠে তাকে মারতে ছুটলাম, আমার আস্তে আস্তে টলারেন্সটা যদি একটু বাড়ানো যায়। এখানে অনেকে বলে ব্রিদিং, প্রাণায়াম খুব সাহায্য করে। কাজে এই ধরনের রিল্যাক্সেশন টেকনিক যেগুলো আছে, এগুলো করলে কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্টে সাহায্য হয়। আর কি আছে প্রশ্ন? উম, হাউ ক্যান উই কিপ আওয়ার মেন্টাল হেলথ ফ্রম দিস ইন্টেন্স হিট অ্যাট প্রেজেন্ট? ও গরম, আচ্ছা, এটা তো এল নিনো ইয়ার, জলীয় বাষ্প কমে গেছে আবহাওয়ায়। এটা তো অনেক দিন ধরেই বলছিল লোকে যে এই বছরটা খুব গরম যাবে, কারণ এল নিনো ইয়ার, জলীয় বাষ্প কমে গেছে, ফলে আমাদের একটু কষ্ট হবে। এবং যত গরম বাড়বে তত মানুষ যদি বলতে শুরু করে সুইট সামার, তো আমি অনেকে মজা করে বলেছি দর দর করে ঘামছে। আমি বললাম শোন, পয়সা দিয়ে লোকে স্টিম বাথ নেয়, সাউনা যায়, তুই তো বিনা পয়সায় ঘামছিস, তোর তো ক্যালোরি ঝরে যাচ্ছে, শরীর আরো ভালো থাকবে, আনন্দ কর, ভিটামিন ডি তৈরি হচ্ছে রোদে, এইসব ভাব, পজিটিভ জিনিস চিন্তা কর। গরম যতই থাকুক সুইট সামার, গরমকালে গরম লাগবে, শীতকালে শীত করবে, এটাই তো স্বাভাবিক। আর যদি ছুটি ছাটা হয়, বেড়াতে টেড়াতে যেতে পারিস, তাহলে একটু বাইরে ঘুরতে চলে যা, ভালো লাগবে। আর একটু খোলা রোদে ছাতা বা অন্য কিছু ব্যবহার কর, প্রোটেক্ট ইউর সেলফ, যাতে হিট স্ট্রোক না হয়ে যায়, যথেষ্ট জল খাওয়া বা ইত্যাদি, শরীরটাকে ঠিক রাখা, এগুলো করা যায়, তাহলে ওভারহিটিং জায়গা থেকে নিজেকে রক্ষা করা যায়। হাউ ক্যান উই কিপ আওয়ার মেন্টাল হেলথ ফ্রম দ্য ইন্টেন্স হিট? এইটা এইভাবেই। তারপর নেক্সট কোয়েশ্চেন, সাইকিয়াট্রিস্ট হাউ টু হেল্প রিকভারি অফ অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, একই প্রশ্ন আসছে বারবার। হ্যাঁ, আমি এগুলো এগুলো আগে বলেছি। থেকে স্যার আমরা নিয়ে নিয়েছিলাম। তাহলে মোটামুটি আমি আগে বলেছি অ্যাংজাইটি থেকেই এটা একটা ডিপ্রেশন স্যার আসে। স্টুডেন্টদের জন্য খুব প্রয়োজনীয় প্রশ্ন আর কি। ডিপ্রেশনের এটা হচ্ছে অবসাদ, তা থেকে স্ট্রেস, এগুলো সব একটার সঙ্গে একটা লিঙ্ক, একটা থেকে একটা আসে। আচ্ছা, when you have master's degree but still unemployed or not getting job as your preference, how can you manage stress? কোনোভাবেই ম্যানেজ করা যায় না, ইম্পসিবল। এটা হচ্ছে সব থেকে বড় বাস্তব প্রশ্ন, এবং যেটার উত্তর আমি কেন বোধহয় পৃথিবীতে কারোর কাছেই নেই। যে যখন আমার প্রাপ্য জিনিসটা আমি পাচ্ছি না, আমার পাওয়া উচিত কিন্তু আমি পাচ্ছি না, কারণ সুযোগ কম, চাকরির বাজার খারাপ, চাকরি হচ্ছে না, প্রচুর যোগ্য মানুষ, তাদের প্রচুর যোগ্যতা আছে কিন্তু হচ্ছে না, পাচ্ছে না, তখন তারা কিভাবে নিজেদের সামলাবে, এটার উত্তর আমার জানা নেই, পৃথিবীর কারোরই জানা নেই। তখন নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া, বা একটু ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া, বা এখন আরেকটা এসছে বাজারে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বলছে, স্টার্ট আপ কিছু নিজে থেকে কিছু করা যায় কিনা, শুরু করা, চেষ্টা করা। এখানে অনেকে চেনে, আমি অনেকের নাম জানি, কিন্তু সবার নাম এখানে বলার কোনো দরকার নেই। বহু মানুষ কিন্তু চাকরির আশায় না বসে থেকে, আনএমপ্লয়েড কথাটার মানে হচ্ছে চাকরি না পাওয়া। অনেক মানুষ কিন্তু চাকরি পাচ্ছে না বলে, তারা যোগ্যতা আছে, তাদের যথেষ্ট বুদ্ধি আছে, যোগ্য মানুষ, তারা কিন্তু এখন নানা ধরনের স্টার্ট আপে যাচ্ছে, বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসা, ছোটখাটো কাজের উদ্যোগ, বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে। কেউ যারা আমাদের মতো ফিল্ডের মানুষ, তারা অনেকে টিউশন করছে, অনেকে নিজেদের কোচিং ক্লাস শুরু করে দিয়েছে, অনেকে বই লিখে, নোট বই লিখে সেগুলোকে পাবলিশ করছে, এরকম নানা রকম অল্টারনেটিভ অ্যাভিনিউ খুঁজে বার করছে। চাকরি কিন্তু পাওয়া সম্ভব না। 10টা সরকারি চাকরি হয়তো আছে, 100 জন অ্যাপ্লিকেন্ট সমান যোগ্যতা সম্পন্ন আছে, কাজে এটা মেনে নেওয়া ভালো যে 90 জন চাকরি পাবে না। মানে যদি চাকরি দেওয়াও হয়, তাহলেও 90 জন পাবে না। তাহলে এই 90 জন মনে কষ্ট পেয়ে কি লাভ? তাদের অল্টারনেটিভ চ্যানেল গুলো ভাবতে হবে, অল্টারনেটিভ রাস্তা আর কি হতে পারে। সোজা কথা, উপার্জন, পকেটে একটু পয়সা যদি থাকে, যারা একটু শিক্ষিত তারা কিন্তু একটু টিউশন করতে পারে, পকেটে একটু রোজগার করতে পারে, একটু টিউটোরিয়ালে জয়েন করতে পারে, টিউশন করতে পারে, নিজেরা বাড়িতে পড়াতে পারে, যারা পড়াতে ভালোবাসে, যারা অন্য কোনো ফিল্ডে যেটা ভালোবাসে। এখন অনেকে কন্টেন্ট ডেভেলপমেন্ট করছে, কন্টেন্ট রাইটার হচ্ছে, অনেকে ইউটিউবার হচ্ছে, অনেক অনেক কিছু কাজ করছে। কাজে যে যেটা পারে, যার যেটা প্যাশন, সে তার ফিল্ডে চাকরির আশায় বসে না থেকে সে অল্টারনেটিভ কিছু করতে পারে। কোনো একটা সময়, আমার জীবনেও এরকম একটা সময় এসছে, যখন আমার চাকরি পাওয়ার তখনও হয়নি, তখন আমি কিন্তু বহু কাজ করেছি যাতে আমার উপার্জনটা কিন্তু থাকতো, পকেটে কিন্তু পয়সা থাকতো। কাজে এই অবস্থায় কিছু না কিছু কাজ করা, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ট্রেনিংও দিয়েছি, নার্সিং মেয়েদের পড়িয়েছি,
বাড়িতে হয়তো স্কুলের বাচ্চাদেরও পড়িয়েছি, আবার কোনো বাইরের ইনস্টিটিউটে গিয়ে কিছু কাজও করেছি। কাজে এরকম নানা ধরনের অল্টারনেটিভ অপশনস গুলো ভাবা এবং সেখানে নিজের কিছু করা। আমি একটি ছেলেকে জানি, তার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, হতে পারেনি। তারপর অনেক লেখাপড়া করার পরে সে কিন্তু নিজের ঘরে বাড়িতে একটা ফিজিওথেরাপি ইউনিট ট্রেনিং ট্রেনিং নিয়ে, মানে সোজা কথা তার একটা কিছু নিজস্ব কাজ, স্টার্ট আপ, অন্টারপ্রেনারশিপ, সে নিজে থেকে একটা কিছু করতে পারে। সে কিন্তু এখন বিরাট টাকার মালিক, প্রচুর টাকা রোজগার করেছে, তার বিরাট ক্লিনিক হয়েছে। কাজে এই যে অল্টারনেটিভ গুলো চিন্তা করা যে আমি আর কিভাবে উপার্জন করতে পারি। আসল কথাটা চাকরি নয়, আসল কথাটা উপার্জন। পকেটে পয়সা থাকলে মন ভালো থাকবে, সেই রোজগারটা কম হতে পারে, কিন্তু মোটামুটি প্রয়োজন আমাদের যেটুকু সেটুকু রোজগার করলেই হবে। এইভাবে যদি অল্টারনেটিভ চিন্তাটা সে করতে পারে, বা তার যদি কারো কেউ যদি তাকে একটু হেল্প করে, বুঝিয়ে দেয়, রাস্তা দেখায়, তাহলে কিন্তু সে অনেক ভালো থাকতে পারে। বলো, তারপর আমাদের এখানে সুমন্ত জানে, আমার সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিল, তোমাদের ওখানেই পাশে ঘাটালে এত বড় একটা কলেজ স্কুল সব পড়েছে। সেও কিন্তু একসময় এরকম পাশ করার পর অনেকদিন ঘুরে বেরিয়েছে প্রবীর, যে সে চাকরি পাচ্ছিল না, তারপর তার পারিবারিক জমিতে সে নিজে এখন মালিক, অত বড় একটা ইনস্টিটিউশন করেছে তোমাদের মেছো গ্রামের পাশেই ঘাটালে। কাজে এরকম বহু উদাহরণ আছে, আমি আর সব উদাহরণ দিচ্ছি না। কাজে অল্টারনেটিভ কিছু ভাবুক, তাহলে তাদের মনের কষ্টটাও কমবে, আর সারাদিন সে কিছু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে এবং পকেটে তার কিছু উপার্জন আসবে। এটা হলে তার স্ট্রেস কমে যাবে। নেক্সট প্রশ্ন। থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে স্টুডেন্টদের কাছে একটা বড় প্রশ্ন ছিলই, যেটা আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। আমিও শিখলাম স্যার অনেক কিছু। স্যার আর একটা প্রশ্ন রয়েছে, হ্যাঁ, মারাত্মক জিনিস। মোবাইল অ্যাডিকশন অফ স্কুল স্টুডেন্টস কি করে মারাত্মক, কন্ট্রোল করা যায়? মারাত্মক জিনিস, এটা মারাত্মক জিনিস। মোবাইল এখন একটা খেলনা। ছোট বাচ্চারা নতুন খেলনা পেলে যেরকম খেলে, মোবাইল এখন একটা খেলনা হয়ে গেছে। ফলে এরা কি করছে, যখনই সবকিছু তো তার মধ্যে পাওয়া যায়, এবং এন্টারটেইনমেন্ট, সোজা কথা হচ্ছে এন্টারটেইনমেন্ট। কাজে এন্টারটেইনমেন্ট যখন সে মোবাইলের মধ্যে পাচ্ছে, তার থেকে মোবাইল সরিয়ে রাখা খুব কঠিন কাজ। তবে যদি একটু বড় বয়সে তাকে বোঝানো যায়, বাবা মায়েরা অনেকেই আমাদের আসেন, অনেকেই জিজ্ঞেস করেছে, আমরা সবাইকে একটাই সাজেশন দিই, সেটা যে মোবাইল তো সরিয়ে রাখা যাবে না, মোবাইল আবার কাজেও লাগে, পড়াশোনার কাজেও লাগে। কাজে একটা নির্দিষ্ট সময় যদি একটু ফিক্স করে দেওয়া যায়, যেমন আমাদের সময় একটা সময় আমাদের বাবা মায়েরা ঠিক করে দিয়েছিলেন, সেই সময় আমরা মাঠে খেলতে যেতাম। এখন মাঠও নেই, বাচ্চা খেলতেও যায় না। কাজে কি করবে, বাড়িতে বসে মোবাইলে ওই গেম খেলে, কি কার্টুন দেখে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সময়টা যদি একটু রেস্ট্রিক্ট করে দেওয়া যায়, যে এই 1 ঘন্টা তোমাকে মোবাইল দেওয়া হবে, তুমি খেলো, গেম খেলো, কার্টুন দেখো, যা খুশি করো, কিন্তু 1 ঘন্টার বেশি তোমাকে মোবাইল দেওয়া হবে না। তারপর কিন্তু মোবাইলটা নিয়ে নিতে হবে তাকে। এই প্যারেন্টাল কন্ট্রোলটা যদি তার উপর থাকে বাড়ির বড়দের, তাহলে কিন্তু আর মোবাইলটার মানে অ্যাডিকশনটা কন্ট্রোল করা যেতে পারে কিছু। কিন্তু একেবারে মোবাইল ছাড়া তো এখনকার দিনে আর সম্ভব না, কারণ এটা পার্ট অফ লাইফ। স্যার তবে আরেকটু স্যার, আমি একটা জায়গায় আমার অবজারভেশন দেখেছি, অবজারভেশন করেছি কিছু। এখন বাচ্চাদের দেখি যখন ফ্যামিলিতে তারা থাকেন, বাচ্চা ছোটবেলায় খাচ্ছে না, মা হচ্ছে মোবাইল দিয়ে দিল, কাঁদছে, মোবাইল দিয়ে দিল, মানে ওটাও আর কি বাচ্চাদের চুপ করানোর জন্য বোধহয় একটা খেলনাই। তো সেই একদম। খেলনাতে তারা অভ্যস্ত হতে হতে যখন তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারপর একদিন হঠাৎ করে আমি চাইলাম যে ও আর মোবাইল হাতে রাখবে না, ওকে পড়তে হবে, কি ওকে খেলতে হবে, ওকে গাইতে হবে, তখন সে আর কিন্তু ওই মোবাইল ছেড়ে আর বেরোতেই পারছে না। এটাও কিন্তু একটা ফ্যাক্ট স্যার। ঠিক। আবার সেরকম শিক্ষকের কথা আমি জানি, যে তার বাড়িতে তার কন্যাকে, তার কন্যা যখন আস্তে আস্তে একটু বড় হয়ে উঠলো, আমারই খুব প্রিয় ছাত্র, তোমার মতনই আরেকজন, সে তার কন্যাকে আস্তে আস্তে ওই মোবাইলের ভেতরেই ইউটিউব খুলতে শিখিয়ে দেখাতে শুরু করলো যে তার পাঠ্য বিষয়গুলো ওই মোবাইলের মধ্যেই আছে। ফলে মোবাইলটা তার কাছে একটা খেলনা, একটা ডিভাইস মাত্র, একটা টেকনোলজি মাত্র, কিন্তু সেটাকে সে কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু কিছুটা গাইড করা যেতে পারে। চল অবশ্যই। মোবাইল খোল, খুলে দেখ ওই টপিকটাও মোবাইলে আছে,
তখন যখন আস্তে আস্তে যদি তার পড়াশোনার দিকে মোবাইলের ব্যবহারটাকে ঘুরিয়ে দেওয়া যায়, তখন ধীরে ধীরে অ্যাডিকশনটা পড়াশোনার দিকে বা ওই ইউটিউবের ভিডিওর মধ্য দিয়ে পড়ার টপিক খুঁজে বেড়ানোর নেশাটা যদি ধরিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু আখেরে তার একটু উপকারে লাগে। তবে একটা ক্ষতি এখন হচ্ছে, মোবাইল প্রচুর ব্যবহার করছে বলে শিশুরা বেশিরভাগই দেখবে স্কুলে, আমাদের ছোটবেলায় এটা ছিল না, আমরা অনেক বেশি বয়সে চশমা পেয়েছি, কিন্তু এখন স্কুলের বাচ্চারা প্রচুর চশমা নিয়ে ঘোরে। চোখটাও এফেক্টেড হচ্ছে, ব্রেনটা এফেক্টেড হচ্ছে তাদের, তাদের অনেকের বুদ্ধিটা কমে যাচ্ছে, কারণ তাদের নিজস্ব চিন্তা শক্তি কমে যাচ্ছে। কারণ মোবাইলে তারা সারাদিন কোনো না কোনো ভিডিও দেখছে, নিজেরা চিন্তা করছে না, ফলে তাদের একটা ক্ষতি হচ্ছে, এটা ঘটনা। কাজে মোবাইলটাকে আমরা যদি একটু অন্যভাবে কন্ট্রোল করতে পারি, রেস্ট্রিক্ট না করতে পারলে, আমি যেটা বললাম যে লেখাপড়ার জিনিসগুলোও মোবাইলে আছে, ইউটিউব খুলে দেখ, ফটোসিনথেসিস খুব সুন্দর একটা ভিডিও আছে, ওইটা থেকে এবার একটু পড়ানোর দিকে নিয়ে গেলাম, তখন বলবো এই মেরেছে, মোবাইল দেখলে আবার পড়তে বসাচ্ছে। আস্তে আস্তে অ্যাডিকশন যেভাবে ছাড়ানো হয়, সেরকম ভাবে যদি মোবাইলটাকে অন্যভাবে ব্যবহার করা হয়, সেরকম বিশেষ করে ছোট বয়সে, আমাদের বয়সে তো আর কিছু হারানোর নেই, এটা তো আমাদের নতুন বুড়ো বয়সের খেলনা, সময়টা ভালোই কাটে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতি হয় অনেক। সেগুলো যদি তাদের আস্তে আস্তে একটু অ্যালার্ট করে, বাবা মায়েদের ইন্টারভেনশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক। বলো নেক্সট কোয়েশ্চেন। লাস্ট আমাদের আগের যারা প্রশ্ন দিয়েছিলেন তাদের মধ্যে এটা লাস্ট প্রশ্ন ছিল। হাউ টু কন্ট্রোল মেন্টাল স্ট্রেস ওয়েন দ্য সিচুয়েশন ইজ নট ফেভারেবল। হ্যাঁ, মোটামুটি তো বললাম যে অ্যাভয়েড করা, হয় অ্যাভয়েড, যদি করা যায় অ্যাভয়েড করতে পারলে এড়িয়ে যাওয়া, যাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায় তাকে একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়, আর একান্ত না পারলে অ্যাকসেপ্ট করা, আর তারপর অ্যাডজাস্টমেন্ট অ্যাডাপ্ট করা, এটাই ফর্মুলা। এই 3A ব্যাটারির মতন, যে 3টে A, হয় অ্যাভয়েড, অ্যাকসেপ্ট, তারপর অ্যাডজাস্ট। এবার দেখি নতুন প্রশ্ন। হ্যাঁ, নতুন প্রশ্ন যারা আমাদের এখানে পার্টিসিপেন্ট রয়েছেন। রনি দাস প্রথম থেকেই হাত তুলেছিলেন, একদম শুরুতেই, একদম শুরুতেই। তো আমার ওই জন্য খুব খুব কৌতূহল আছে ওর প্রশ্নটা শোনার, কারণ একদম শুরুতেই ও হাত তুলেছিল। বলো রনি, কে আছো বলো। রনি দাস। বেশ, অন্যদের প্রশ্ন হোক, ও হয়তো কোনোভাবে এই সময় নেই। হ্যাঁ, আর কেউ? পম্পা বিশ্বাস। হ্যাঁ, নমস্কার স্যার। আজকে আলোচনা বর্তমান যুগে খুব একটা দারুণ বিষয়, অনেক কিছু জানলাম স্যার আপনার কাছে। আমি আপনাকে ফেস টু ফেস সামনে আপনার স্পিচ শুনেছি, তো সত্যি আজও অপূর্ব একটা স্পিচ। আমার অ্যাজ এ গার্জেন হিসেবে কিছু কোশ্চেন আছে, পার্সোনাল কিছু কোশ্চেন আছে। তো আমি ফার্স্ট অফ অল, আমি আমার বাচ্চা আছে, 7 বছরের বাচ্চা আছে। এখন কি হয়েছে স্যার, আমরা মা বাবা দুজনেই প্রাইভেট সেক্টরে বিজি, দুজনেই দুজনের মতো চলে যাচ্ছি, নিউক্লিয়ার ফ্যামিলি। সেখানে আমরা দেখছি কোনো একটা মুষ্টিমেয় মাসিকে রেখে আমরা বাচ্চাকে বেরিয়ে যাচ্ছি। তো সেখানে আমরা হয়তো যে টাইমটায় ফিরছি সেই টাইমটায় বাচ্চাগুলো কিন্তু টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে 4টে 4:30। তারপর যে শিডিউল দেখা যাচ্ছে, সন্ধ্যেবেলার দিকে তাকে আবার পড়তে বসানো হচ্ছে টিচার দ্বারা, এবং রীতিমতো একটা সময় পরে গিয়ে দেখছি বাচ্চাটা আবার ঘুমিয়ে যাচ্ছে। তো আমাদের মধ্যে ওই সানডেটা ছাড়া আমরা না বাচ্চাদের সঙ্গে আমরা বসতে পারছি না, এবং শনি রবিবার ওই দুটো দিন আমরা হয়তো বাচ্চাটাকে দিচ্ছি। কিন্তু আলটিমেটলি আমার বাচ্চার ক্ষেত্রে দেখছি, ও আইসিএসসি বোর্ডে পড়ছে, জেনারেলি একটা পড়াশোনার একটা রীতিমতো চাপ। যেমন ছোটবেলায় কি হতো যে 1, 2, 3-তে ও যাবতীয় গল্পগুলো রবিবারে আমাদের সামনে বলতো যে এই এই প্রবলেম হচ্ছে মা, মাম এটা আমি পারছি না। কিন্তু রীতিমতো এখন দেখছি ওর পড়ার চাপ বাড়ছে, যেটুকু সময় শনি রবিবার সেটাও কোনো না কোনো ভাবে আমরা এক্সট্রা কারিকুলামে ওদেরকে দিয়ে দিচ্ছি, হয় সাঁতারে নয় গানে। তো সেই টাইমটাও আমরা পাচ্ছি না, সব থেকে বড় কথা। এবং দেখছি আমার বাচ্চা রিসেন্টলি আগে ভীষণ চঞ্চল ছিল, এখন ভীষণ ভাবে চুপ হয়ে যাচ্ছে। সেটা কি মানে পজিটিভ না নেগেটিভ, কিভাবে নেবো আমরা অ্যাজ এ গার্জেন হিসেবে? ভীষণ ভাবে এটা জানার ইচ্ছে। না, এটা পজিটিভ নেগেটিভ এভাবে আন্দাজে বলা মুশকিল, কারণ আমরা তো বাচ্চাটাকে দেখিনি, কাজে বলা খুব মুশকিল। দুটোই হতে পারে, কিন্তু এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে বুঝতে শিখছে। আর এটা তো একজনের নয়, এটা ঘরে ঘরে এখন ইস্যু। বাবা মা দুজনেই ওয়ার্কিং, বেশিরভাগ সময় তারা বাইরে কাটাচ্ছেন। তারা বাড়িতে যদি অভিভাবক কেউ থাকতেন ভালো হতো, যেমন আমি বললাম
আমার ঠাকুমা ছিলেন। এরকম বাড়িতে আত্মীয় কেউ থাকলে ভালো হতো, কারণ কাজের মাসির কাছে বাচ্চা হয়তো খুব একটা এডুকেটিভ কোনো অ্যাসিস্ট্যান্স পায় না, সে হয়তো একদম। ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স টুকু পায়, কিন্তু আর আমরা তো সিকিউরিটিটা সে হয়তো পায়, কিন্তু বাকিটা আর সে হয়তো পায় না। কাজে সেখানে তার কিন্তু একটা নেগেটিভ জায়গা থাকবে। আর 7 বছরের বাচ্চা মানে সেটা অনেকটা বড় হয়ে গেছে, ফলে এখন হ্যাঁ, আস্তে হ্যাঁ, আস্তে সে বুঝতে পারে। কাজে এখন আর ছোটবেলার মতো দুরন্তপানা দুষ্টুমি নাও করতে পারে, সেটা কিন্তু তার চিন্তার কারণ নাও হতে পারে। সে হয়তো আস্তে আস্তে এবার একটু শান্ত হয়ে গেছে, নিজের মধ্যে অনেক কিছু তার চিন্তা ভাবনা, খেলাধুলো ইত্যাদি আসছে, পড়াশোনার ব্যাপার আছে। কাজে খুব চিন্তার বা এরকম কিছু নাও থাকতে পারে। তবে আমার যেটা সাজেশন বাবা মায়েদের, এই ধরনের বাবা মায়েদের, যে সময়টা আপনারা বাড়িতে থাকতে পারেন বাবা মায়েরা, সেই সময়টা ওকে দয়া করে বাইরের অ্যাক্টিভিটি বা এইগুলোতে দেবেন। এই বাবা মায়ের একটু পার্সোনাল টাচ, একটু ভালোবাসা, একটু বেড়াতে যাওয়া, একটু আদর, একটু বাইরে ঘুরে নিয়ে আসা, একটু খেতে গেলেন কোথাও, ও যেটা ভালোবাসে সেটা করলেন, ওকে একটু আদর করলেন, ওর সঙ্গে একটু কাটালেন, সেটা পড়াশোনা নিয়েও কাটাতে পারেন, গল্প গুজব করেও কাটাতে পারেন, খেলাধুলো করতে পারেন। এইটুকু কিন্তু আপনারা নিজেদের কাছে একটু রাখুন। আর বাকি যে অ্যাক্টিভিটি গুলো চেষ্টা করুন, আপনারা যখন থাকবেন না সেই সময়টার মধ্যে অ্যাক্টিভিটি গুলো ওরা বাইরে করুন। কিন্তু যে সময় ওরা বাবা মাকে পাচ্ছে সেই সময়টা যদি আপনি ওকে বাইরে পাঠিয়ে দেন বিভিন্ন অ্যাক্টিভিটিতে, বাবা মায়ের সাথে বন্ডটা কিন্তু তৈরি হবে না। আমাদের এই যে বাবা মায়ের সাথে বন্ড তৈরি হওয়ার জায়গাটা, এটা কিন্তু খুব দুর্বল হয়ে যায়। এই জায়গাটা যদি একটু খেয়াল রাখেন ভালো হয়, কারণ বাবা মায়ের অ্যাফেকশনের এই যে ব্যাপারটা কিন্তু খুব দরকার। এই সময়টুকু ওকে একটু দিন, আপনারা দিন। হ্যাঁ, আর একটা পার্সোনাল কোশ্চেন স্যার, এই যে বাচ্চাটা একা আছে এবং কোথা থেকে পারিবারিক থেকে একটা কথা আমাদের শুনে আসতে হয় যে মায়েদের সঙ্গটা বাবাদের অপেক্ষা বেশি দিতে হয়। তো সুতরাং এখন তো ছোট আছে, তুমি এখন চাকরিটা কিছুদিনের জন্য স্টপ করো, ও বড় হোক, আবার সুযোগ আসুক। এই পারিবারিক চাপে ধরুন কোনো XYZ কোনো একটা মেয়ে চাকরিটা ছেড়ে দিল, বর্তমান যা পরিস্থিতি তাতে সে চাকরি পাচ্ছে না, তার যোগ্যতা থাকলেও হচ্ছে না, সবাই জানি আমরা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা যখন সে তার ফ্যামিলিকে বোঝাতে যাচ্ছে, ফ্যামিলি সেটা উল্টো ভাবে নিচ্ছে, মেয়ে আর্ন করছে যার জন্য সে এটা বলছে, এবং সেখান থেকে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং সেটা সাফার আমরা হোল ফ্যামিলি করছি। সেক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা প্রবলেম ইস্যুর জন্য মেয়েটা চাকরিটা ছাড়তে বাধ্য হলো। তাহলে অনেকেই বলে যে আপনি বললেন যে কোনো প্রবলেমে হয় অ্যাডজাস্ট করো, নয় অ্যাডাপ্ট করো। তাহলে এই ক্ষেত্রে মেয়েটার যে স্ট্রেস তৈরি হচ্ছে যে ফ্যামিলি ইস্যুর জন্য মেয়েটাকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে এবং পরবর্তীতে সে আর চাকরি পাচ্ছে না বর্তমান যুগে, তাহলে অ্যাজ এ মেয়ে হিসাবে ওই জায়গায় সেই প্রবলেমটা থেকে কি করে বেরোবে? হ্যালো, প্রথম কথা হচ্ছে চাকরি ছাড়বেন না। মিটিং কল মি লেটার। চাকরি ছাড়লে যেটা হবে, সমস্যা আরো বাড়বে। তখন বাচ্চার থেকে মায়ের সমস্যা বাড়বে, কারণ অর্থনৈতিক স্বাধীনতাটা চলে যাবে, মনের মধ্যে আরো অবসাদ আসবে, আরো খিটখিটে হয়ে যাবেন, ঘ্যান ঘ্যানে হয়ে যাবেন, বাচ্চাটাকে অকারণে শাসন করবেন, পরিবেশটা আরো বিষিয়ে উঠবে। চাকরি ছাড়াটা সলিউশন না, বরঞ্চ বাচ্চাকে সময় দেওয়ার রাস্তা কি করে বার করা যায় সেটা বরঞ্চ দেখাটা অনেক বেটার। আমার এরকম বহু মায়ের অভিজ্ঞতা আছে যারা অনেক সময় জিজ্ঞেস করেছে এবং তাদের একটাই সলিউশন, বাচ্চাকে যতটা সম্ভব কাছাকাছি নিয়ে যাওয়া যায়। যদি আপনার কর্মক্ষেত্র যেখানে তার আসা যাওয়াটা যদি খুব দূরত্ব বেশি হয়, তাহলে বাচ্চাকে যদি কাছাকাছি কোথাও দেওয়া যায়, যেখানে আপনি হয়তো বাচ্চাটাকে নেওয়া আনাটা আপনার সঙ্গে করার ব্যবস্থা করতে পারেন, এরকম যদি কিছু করা যায় তাহলে ও জানবে যে আমিও স্কুলে যাচ্ছি, মাও স্কুলে যাচ্ছে, বা মা অফিসে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি, একসাথে যাচ্ছি, ফেরার সময় একসাথে ফিরছি, হইচই করছি আর গল্প করছি, যাওয়ার পথে ফেরার পথে সেই সঙ্গটুকু পাচ্ছি। এরকম কোনো একটা মধ্যপন্থা খুঁজে বার করার চেষ্টা করুন। চাকরি ছেড়ে দেওয়াটা কোনো সলিউশন। আর আরেকটা যেটা আপনি বলেননি আমি আপনাকে বলছি, বাড়িতে পরিবারে এরকম বহু মানুষ আছেন যারা আপনাদের বোঝাবেন বাচ্চাকে, ওই দেখ তোর মা সারাদিন চাকরি করে, তোকে ভালোবাসে না। একদম। এই ভালোবাসে না এইটা বোঝানোর মতন আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন আপনার পরিবারে আছে, সবার হ্যাঁ, পরিবারেই আছে। এবং বাচ্চাটাকে তখন কিন্তু আস্তে আস্তে একটু বড় হয়ে গেলেও বুঝবে। ছোটবেলায় হয়তো একটু অভিমান করবে, আপনার কাছে এসে একটু বায়না করবে, বা আপনার কাছ থেকে একটু দূরত্ব তৈরি হবে মানসিক। সেটা কিন্তু তৈরি করাটা কিছু মানুষ দুষ্টুমি করে করে, পরিবারে তারা আনন্দ পায়। স্যাডিস্ট বলে এদের, স্যাডিজম, যে এগুলো সব পরিবারেই আছে।
কাজে আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে, এগুলো কোনো বেশি পাত্তা না দেওয়াই ভালো। বরঞ্চ বাচ্চাটিকে আপনি বেশি সময় দেবেন, আদর করবেন, মাঝে মাঝে বোঝাবেন, ও যেটা ভালোবাসে সেটা আপনি একটু নিয়ে যাবেন ওকে সঙ্গে করে। সময়টা যতটা সম্ভব সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করবেন। যদি চাকরি ক্ষেত্রটা দূরে হয়, ওই যেটা বললাম যে আপনার চাকরি ক্ষেত্রের কাছাকাছি কোথাও বাচ্চাটিকে কোনো স্কুল বা ভর্তি করা যায় কিনা। বহু মাকে আমি দেখেছি মায়ের স্কুলেই বাচ্চাকে নিয়ে গেছে, তাতে সারাদিন মা আর বাচ্চা কিন্তু একই স্কুলে আছে। সেটাও কিন্তু একটা সলিউশন হতে পারে, যারা স্কুলে চাকরি করেন অবশ্যই তাদের জন্য। এগুলো আপনারা একটু অল্টারনেটিভ রাস্তাগুলো ভাবুন, ভেবে দেখুন, আপনারা নিশ্চয়ই তার একটা রাস্তা কিছু খুঁজে পাবেন। চাকরি ছেড়ে দেওয়া ইজ নট এ সলিউশন, বরঞ্চ তাতে সমস্যা আরো বাড়বে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট আর কোনো প্রশ্ন? গোপাল বাবু আছেন, উনিও হাত তুলেছেন। গোপাল বাবু, আমার কথা যদি শুনতে পান তাহলে আপনি স্যারকে প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, নমস্কার। আমি স্যারের অ্যান্সার, আমি যে প্রশ্নটা করতাম সেটার অ্যান্সার পেয়ে গেছি, স্যার বলে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, মনের পাল্লারের একই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। হ্যাঁ, না সমস্যা তো একই, সবার ঘরে ঘরে একই সমস্যা, সমস্যার ধরনগুলো একই। প্রিয়া, প্রিয়া নামে একটা দেখতে পাচ্ছি, প্রিয়া বলে তো, প্রিয়া হাত তুলে আছে। হ্যাঁ, নমস্কার স্যার, আমি 2023 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আমি এডুকেশনের স্টুডেন্ট। তো আমার মধ্যে মানে একটা ট্রেস আসছে, যেটা কন্ট্রা কালচারাল বলা হয়, যেটা মানে আমি যখন 21-এ মানে মাস্টার ডিগ্রি করছি, তখন আমার মধ্যে একটু ডিপ্রেশন চলছিল। তখন আমি একটু অন্য কালচারের প্রতি আকৃষ্ট হয়ে গেছিলাম। এবার না এখন নিজের কালচারের প্রতি ব্যাক করতে পারছি ঠিক, না ওটাতে থাকতে পারছি, মানে ওই যেটা ইনকালচারেশন বলা হয়, ওই মাঝামাঝি দুটোই ব্যালেন্স করে চলার চেষ্টা করছি। বাট কোথাও না কোথাও প্রবলেম আসছে, এবং মানে নিজের কালচারে না ঠিক ফিরতে পেরে একটা ট্রেস আসছে, তো সেটা ফ্যামিলি থেকে, সব দিক থেকে। তো এটা কিভাবে ওভারকাম করতে পারবো সেটাই আর কি জানতে চাইছি। আরেকটু বুঝিয়ে বললে ভালো হয়, আমি দুটো কালচারের তফাৎটা খুব পরিষ্কার হলো না। আচ্ছা, কালচার বলতে আমি হিন্দু ফ্যামিলিতে বিলং করি, এবং খ্রিস্টানিটিতে আমি ঠিক চলে গেছিলাম, মানে চলে গেছিলাম বলতে এখন ওই দুটোর মধ্যেই আছি। হ্যাঁ, এটা তো আমার মনে হয় এটার যে ক্রাইসিস, এটা কিন্তু ফিলোসফিক্যাল ডাইমেনশনের ক্রাইসিস। এই যে আমি আলোচনা করলাম একটু আগে, যেমন আমি তো দীর্ঘদিন নিজে সেন্ট জেভিয়ার্সে পড়িয়েছি, তো আমার তো কোনো কালচার শক হয়নি। আমি তো আমার হিন্দু ভগবানদেরও খুব ভালোবাসি, আবার যীশু খ্রিস্টকেও খুব ভালোবাসি। আমার তো কোনো অসুবিধা হয় না যে কখনো যীশুকে আমায় ভালোবাসতে হলে আমার হিন্দু ভগবানকে ভালো কম বাসতে হবে, এরকম তো কখনো সমস্যা আমার ক্ষেত্রে হয়নি। আমি তো সমান সমান ভালোবাসি উভয়কেই। কারণ আপনার যদি স্পিরিচুয়াল জিনিসটা ক্লিয়ার থাকে, আলটিমেটলি রিলিজিয়ান মানে কি? রিলিজিয়ান মানে হচ্ছে আমি আমার থেকে বেশি পাওয়ারফুল কারোর ওপর বিশ্বাস রাখছি, আমার ওপরে কেউ একজন আছেন। আমি যদি আত্মা হই, এই যে আমি একটু আগে সুমন্তকে বোঝালাম যে আমি কে, আমার এই শরীরটা তো আমি নই, তাহলে আমি কে? তাহলে আমি তো আত্মা। যদি আমি আত্মা হই তাহলে একটা পরমাত্মা আছে, তা সেই পরমাত্মা যিশু, শিব, কালী, এদের সবার অনেক ওপরে, আল্লাহ, এদের সবার অনেক ওপরে। কাজে এরা সবাই এক। আপনি রামকৃষ্ণের বাণী পড়ুন, দেখুন, যত মত তত পথ করুন, আপনার মন একদম হালকা হয়ে যাবে। কোনো বিরোধ নেই তো। কোথাও বলেছেন, কোথাও দেখেছেন কোনো হিন্দু দেবতা বলেছেন যে আপনি খ্রিস্টান ভগবানকে ভালোবাসতে পারবেন না? বলেছেন? স্বামীজি তো বরঞ্চ শিকাগোকে গিয়ে এটাই বলেছিলেন, যার জন্য পুরো খ্রিস্টান দুনিয়া ওনাকে যিশু বলে ডাকতো, স্বামী বিবেকানন্দ। এবং ও জিসাস জিসাস করে মহিলারা রাস্তায় ওর পেছনে ছুটতেন। আপনি নিশ্চয়ই এগুলো পড়েছেন। কাজে এই যে আপনার ভালোবাসা বা ভালো লাগা, এর মধ্যে তো অন্যায় আমি কিছু দেখছি না। কাজে দুটোর মধ্যে কোনো বিরোধও নেই। আপনি সবাইকেই একসাথে ভালোবাসুন, অসুবিধা কি আছে? বরঞ্চ আপনি একটু এগুলো পড়াশোনা করে দেখুন। আপনি তো বাচ্চা, একদম অল্প বয়স, আমি তো বাইবেল স্টাডি বাড়ানোর চেষ্টা করেছি, করুন। বলবো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আমার ডিজার্টেশনে মানে আমার কাজটা ছিল ওই বাইবেল স্টাডিজ করে, ওইখান থেকে আমি করেছিলাম, ভ্যালু এডুকেশন দেখেছিলাম। তো ওইখানে স্টাডিজ করতে গিয়ে মানে আমি দেখেছি ভেতরে মানে কোথাও একটা লাইনে কন্টেন্টে পেয়েছি যে মূর্তি পুজো না করা, এরকম একটা। তো সেক্ষেত্রে, এবং আমরা যেহেতু হিন্দু কালচারের মধ্যে আমাদের তো মূর্তি পুজো আছে, তো সেখান থেকে আমার মধ্যে একটা চলে এসছে বিরোধিতা, যে মানে মূর্তি পুজো আর ওটা মানে ওখানে একটু হেট্রেট মানে করা হচ্ছে, যে
মানে মূর্তির মধ্যে দেবতা বা ঠাকুর কিছু নেই এরকম ব্যাপার। তো ওটা বাইবেলে পাওয়া গেছে আর কি। আর আপনি যখন এতটা দূর অব্দি এগিয়ে গেছেন, তখন আমার মনে হয় আরেকটু ধাপ এগিয়ে যান, আরেকটু ধাপ এগিয়ে যান। এগিয়ে গেলে আপনি যে জায়গাটা পৌঁছবেন তাকে বলা হয় স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি লেভেলে পৌঁছে গেলে আপনার কাছে রিলিজিয়ানটা ম্যাটার করবে না, মূর্তি রইলো কি মূর্তি রইলো না। স্বামীজির একটা খুব সুন্দর গল্প আছে, আপনি আশা করি সেটা জানেন, যে কোথাও একটা রাজার কাছে গিয়ে উনি রাজার একটা ছবিতে ওই নায়েবকে বলেছিলেন থুতু ফেলতে, এবং নায়েব তো সে থুতু ফেলতে গিয়ে ঘাবড়ে গিয়েছিল। তখন রাজা স্বামীজি বুঝিয়েছিলেন, এই মূর্তি পুজো কনটেক্সটেই বুঝিয়েছিলেন, যে এখানে আপনি থুতু ফেলতে কেন করছেন না, আপত্তি করছেন, এটা তো কালি আর কাগজ, এর মধ্যে তো রাজা নেই, এটা তো রাজার একটা ছবি মাত্র। কাজে মূর্তি তো আমাদের কাছে একটা রেপ্লিকা, একটা এমব্লেম অফ গড, যেটাকে আমরা আমাদের সামনে একটা এমব্লেম হিসেবে ধরে নিয়ে তাকে আমরা পুজো করি। আমাদের যাদের মনে হয়, মূর্তি বিশ্বাস করেন যারা, তারা এটা করেন। ব্রাহ্মরা যেমন, বৌদ্ধরা যেমন, তারা হয়তো মূর্তি পুজো বিশ্বাস করেন না। ইসলাম ধর্মের মানুষ মূর্তি পূজা বিশ্বাস করেন না, তো করেন না, অসুবিধে কি? তারা হয়তো একটা নিরাকার ব্রহ্ম। আপনি হিন্দু ধর্মের বেদান্ত ফিলোসফিতে যদি যান, তাহলে দেখবেন সেখানেও নিরাকার পরমাত্মার কথা বলা হয়েছে। তারাও কিন্তু মূর্তির কথা বলে না। মূর্তিটা কখন, এটা আমি অনেককে জিজ্ঞেস করে জেনেছি, যেটা আপনাকে সহজ করে বলে দিচ্ছি। যে মূর্তির ঊর্ধ্বে উঠতে পারে না, সে মূর্তি পুজো করবে, করুক, তাতে হেট্রেডের তো কোনো দরকার নেই। যে যেটা ভালোবাসে, যে আমার আল্লাহকে নাম করে ডাকে, তারা সুফিজমে যদি যায়, আমার এরকম অনেক মুসলমান ছেলে মেয়েরা আছে, আমার ছাত্রছাত্রী, যাদেরকে আমি যখন ক্লাসে পড়াই বা পড়িয়েছি, তারা সুফি কালচার, এক্সট্যাটিক প্লেজার, তাদের কাছে ইউফোরিয়া মানে হচ্ছে একটা আনন্দের অনুভূতি, সেটা স্পিরিচুয়ালিটি থেকে পাওয়া যায়, এটা কোনো পুজো বা নামে পাওয়া যায় না। তারা তো এটা নিয়ে খুব খুশি যে এরকম একটা সুফিজম, সুফিজম তো ইসলাম থেকে এসেছে, তো সেখানে তো হাইয়েস্ট লেভেল, সেখানে কিন্তু কোনো মূর্তি নেই। আবার হিন্দুইজমে বেদান্ততে যান, বেদান্ত ফিলোসফি পড়াশোনা করুন, পরমাত্মায় চলে যান, সেখানে কোনো মূর্তি নেই। আপনার মধ্যে যেটা এসছে সেটা কনফ্লিক্ট, এটাকে বলে দ্বন্দ্ব। দ্বন্দ্বটা কাটিয়ে উঠুন, দ্বন্দ্বটা কাটিয়ে উঠলে আপনি এসব মূর্তি বা ইত্যাদির অনেক ঊর্ধ্বে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কারণ আপনার বয়স অত্যন্ত কম। এই জন্য আপনার মধ্যে যে ক্রিটিক্যাল থটটা এসছে, আপনি এটাকে স্পিরিচুয়ালিটিতে তুলে নিয়ে যান, দেখবেন সেখানে কোনো মূর্তির কোনো এক্সিস্টেন্স নেই। তার জন্য কাউকে হেট্রেডের কোনো প্রয়োজন নেই। এটাই আমাদের সব থেকে খারাপ জায়গা, যে আমরা একজনকে ভালোবাসলে আরেকজনের প্রতি ঘৃণা করতে শুরু। ঘৃণার তো কোনো দরকার নেই, যে মূর্তিকে ভালোবেসে পুজো করছে করুক না। আর আমি যদি বিশ্বাস না করি, করবো না। আমার বিশ্বাস পরমাত্মা, যার কোনো আকার নেই, নিরাকার ব্রহ্ম। হিন্দু ধর্মেও নিরাকার ব্রহ্ম আছে, আল্লাহও নিরাকার, যিশুও ভগবানের সন্তান। ভগবানকে কেমন দেখতে আমরা জানি না, যিশুকে কেমন দেখতে আমরা জানি। কাজে এগুলো আপনার যদি একবার মনের মধ্যে ঢোকে, এই কালচার গুলো, আমার মনে হয় এই জায়গাগুলো একটু পড়াশোনা করুন। আপনার মনের মধ্যে যে হেট্রেড বা ইত্যাদি গুলো আসছে, ওগুলোকে সরিয়ে দিন, সবাইকে ভালোবাসতে শুরু করুন। আর রামকৃষ্ণের এই কথামৃতে যত মত তত পথ, এইটা নিয়ে একটু পড়াশোনা করুন, দেখবেন আপনার লেভেলটা আরো ওপর দিকে উঠে গেছে। বাচ্চা মেয়ে একদম একদম কম বয়স, এখন তো আপনার ক্রিটিক্যাল একটু প্রশ্ন মনের মধ্যে জায়গাটা খুব স্বাভাবিক। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, যে আমরা একটু স্পিরিচুয়ালিটিকেও ছুঁয়ে যেতে পারলাম। আপনি যে কোনো ধর্মের হাইয়েস্ট লেভেলে যান, যে কোনো ধর্মের হাইয়েস্ট লেভেলে উঠুন, সেখানে কোথাও কোনো মূর্তির কোনো এক্সিস্টেন্স কোনো ধর্মেই নেই, হিন্দু ধর্মেও নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার কাছে আমার এই নিয়ে একটা কথা, মানে কোনো প্রশ্ন নয়, আমার নিজের মনের একটা রিফ্লেকশন বলি, যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। একদম। এবং আমরা এই যে আমাদের মানুষজন, আশেপাশে যত রকম প্রাণী, পশু, মানুষ, সবাইকে দেখি, প্রত্যেকেরই মধ্যে আমরা একটা আত্মাকে অনুভব করি, এবং আত্মা আছে, আমাদের ধর্ম সেটাই বলে। এবং এই ধর্ম এই আত্মার শেষ পরিণতি কি না, পরমাত্মার সাথে মিলন, যেটা আপনি বললেন যে পরম ব্রহ্ম, সেখানে পৌঁছে যাওয়াটাই হচ্ছে অ্যাকচুয়াল জার্নি আমাদের। যদি এটা আধ্যাত্মিক কথাবার্তা, কিন্তু জার্নিটা হচ্ছে পরমাত্মার সাথে আমার মিলন। তো সেক্ষেত্রে এই জার্নিতে নিজেকে এতটাই একটু ডেভেলপ করতে হবে বা উন্নত করতে হবে, যেখানে আমি ঈশ্বরের সন্ধান শুধুমাত্র মন্দিরে নয়, মানে প্রত্যেকটা
প্রাণীর মধ্যে খুঁজে পাবো, মানে একটা পশুর মধ্যেও খুঁজে পাবো, পাখির মধ্যেও খুঁজে পাবো, মানুষের মধ্যেও পাবো। সবার মধ্যে যেদিন আমি ঈশ্বরকে দেখতে পাবো বা অনুভব করতে পারবো, সেই দিন এই মন্দির, মসজিদ, গির্জা এগুলো আমার কাছে বোধহয় সেকেন্ডারি হয়ে যাবে। একদম তাই, ঠিক এই কথাটাই প্রিয়াকে আমি বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ সুমন্ত, তুমি আরো সহজ করে বললে। আশা করি প্রিয়া উত্তর পেয়ে গেছে। আর একটা সিঁড়ির ধাপ উঠতে হবে ওপর দিকে, তাহলেই সবকিছু পাওয়া যাবে। তুমি তোমার নিজের মনের মধ্যেই অনুভব করতে পারবে, সেখানে যিশুও আছেন, সেখানে পরম ব্রহ্ম আছেন, সেখানে আল্লাহ আছেন, সেখানে বুদ্ধ আছেন। সবাই তোমার মনের মধ্যেই বিরাজ করছেন। তোমার নিজের তাকে অনুভব করতে হবে, তার জন্য তোমাকে আরেকটা ধাপ সিঁড়িতে উঠতে হবে ওপর দিকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ Thank- স্যার। আমার ওই thank- বাইবেলটাই শুধু পড়া ভালো করে হয়েছে, কিন্তু ও বাকিগুলো হয়নি। বাকিগুলো অবশ্যই আমাকে তোমার তো পড়তে হবে। এখন তুমি তো বাচ্চা মেয়ে, এইটুকুনি ছোট্ট হ্যাঁ মেয়ে, স্যার, তোমার এখন কিন্তু অনেক স্যার সুযোগ আমি আছে ভাবতে পড়ার। পারিনি যে ওইখানে এই ধরনের কথাগুলো লেখা থাকবে, মানে কন্টেন্ট এটা পাওয়া যাচ্ছে যে মূর্তি পুজো করা যাবে না। আমার অনেক কিছু হেট্রেট সেখান থেকে ছড়াচ্ছে করবে আর না কি। তা না, হেট্রেটটা কোনো কাজের কথা না। তুমি আরো পরমাত্মায় পরম ব্রহ্ম, যে সুমন্ত সুন্দর করে বললো, তোমার মধ্যে ঈশ্বর আছেন, জীবের মধ্যে, প্রাণীর মধ্যে, সব জায়গায় ঈশ্বর আছে। সেখানে তুমি তাকে খুঁজে বার করো। তাকে তুমি শুধু মন্দিরে মূর্তির মধ্যে খুঁজবে কেন? তাহলেই তোমার মধ্যে আর কিছু থাকবে। আরেকটা জিনিস আছে মানে আমার মনে, যে যে স্বর্গ নরকের ব্যাপারটা, এটা সম্পর্কে যদি একটু বলতেন তাহলে এটা ভালো তো হতো। তোমার তোমার চারপাশেই, এই যে তোমার যখন হেট্রেড আসে তখন তোমার নরক বাস হয়। আর তোমার মন যখন উদার হয়ে যাবে, সবকিছুর ওপরে চলে যাবে, তখনই তোমার মনের মধ্যেই স্বর্গ খুঁজে পাবে। স্বর্গ নরক বলে কোনো জায়গা কোথাও নেই, ওগুলো বাইবেলে লেখা আছে, থাক। আমরা সেগুলো নিয়ে আর বিতর্কে ঢুকবো না। তোমার মনের মধ্যেই স্বর্গ আছে, তোমার মনের মধ্যেই নরক আছে। তোমার মনে যখন খারাপ খারাপ ভাবনা আসবে সেটাই নরক, আর তোমার মনের মধ্যে যখন ভালো ভালো ভাবনা আসবে সেটাই স্বর্গ। তুমি নিজেই খুঁজে পাবে। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। তুমি আরো পড়াশোনা করো, এর মধ্যেই তুমি সব খুঁজে পাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, রমেন্দ্রনাথ বিশ্বাস স্যার, উনিও হাত তুলেছেন, আপনি বলুন। ধন্যবাদ স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ধন্যবাদ গুরু দ্রোণাচার্য এবং অর্জুন, যা দুজনের সহযাত্রী হয়ে আমরা আজকে এই যে পথটা অতিক্রম করলাম, সত্যি একটা পিসফুল এবং সাস্টেনেবল জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারলাম। এখানে সার্বিক আলোচনা আমরা যে শুনছি, তাতে নিজেদেরকে ধন্য মনে করছি আপনাদের এই অনুষ্ঠানে থাকতে পেরে। ধন্যবাদ। স্যার, বলুন। আজকের আলোচনায় আপনি অনেক দিক ছুঁয়ে গেছেন। আপনি যেহেতু ডোমেস্টিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, ডোমেস্টিক ভায়োলেন্স, আমি আমার পার্সোনাল একটা জায়গা আপনার কাছ থেকে একটুখানি সহজ হয়ে নেব। সেটা হচ্ছে, আমি মানে এমএড পাস করেছি, কিন্তু আমি একটা ছোট চাকরি করি পোস্ট অফিসে। আর আমার ভাইও এমএড পাস আমি করেছে। একটু বাধা দিচ্ছি, আপনাকে একটু আটকাচ্ছি। ওই ছোট শব্দটা বাদ দিন। হ্যাঁ, এটা আমার স্ত্রীও কোনো আমাকে কিছু বলেছে। ছোট নয়, কোনো কিছু বড় নয়, আপনি একটা কাজ করেন ব্যাস। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি একটা কাজ করি। হ্যাঁ, এবারে আমার মধ্যে একটা কনফ্লিক্ট আছে যে আমি এখনো কেন বেটার কিছু পাচ্ছি না। নেট সেট পাস করার পরে এখনো কিছু পাইনি, সেইভাবে সুযোগও পাইনি। আচ্ছা, এবারে আমার ভাইও পড়াশোনা করছে, নেট পাস করেছে, কিন্তু বর্তমান যে চাকরির বাজার, সেখানে ও এখনো প্রবেশ করতে পারেনি। ফলে বাড়িতে একটা সমস্যা হচ্ছে, মানে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকছে, কোনো চাকরির দিকে এগোচ্ছে না, কিছু পাচ্ছে না, এখনো বয়সটাও বেড়ে যাচ্ছে। এই যে একটা সমস্যা, ডোমেস্টিক যে ভায়োলেন্স, এই জায়গা থেকে বেরোতে গেলে আমাদেরকে কিভাবে ভাবতে হবে? প্রথমে জিজ্ঞেস করি, ভায়োলেন্স কেন? মোবাইল নিয়ে পড়ে থাকছে, তার অবসাদ থাকতে পারে, তার ফ্রাস্ট্রেশন থাকতে পারে, ভায়োলেন্স কেন হবে? মানে এটা যদি আরেকটু বলি, মানে আমার বিয়ে হয়েছে সদ্য 1 বছর হলো। এখানে ভাই কিন্তু আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করছে, মানে এইটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমরা কিভাবে বেরোবো?
আমার মনে হয় যে ও যদি কোনো চাকরি বাকরি বা কোনো কাজের মধ্যে এনগেজ থাকতো তাহলে বোধহয় এটা হতো। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, এটা ওর ফ্রাস্ট্রেশন থেকে হচ্ছে, ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। আপনি ওকে একটু সাহায্য করুন, ওর অল্টারনেটিভ কিছু রাস্তা দেখানো, যেখানে কি ধরনের কাজের মধ্যে ও ব্যস্ত রাখতে পারে নিজেকে। এবং কিছু, যেটা আমি বলেছি আগেই, যে কিছু বিভিন্ন ধরনের উপার্জন, এখানেই বসে থাকতে হবে বাড়িতে এমন কিছু না করে বাইরে কোথাও গিয়ে কোনো কাজের সুযোগ হয় কিনা ওর কোয়ালিফিকেশন অনুযায়ী। অনেকে কিন্তু দেশের বাইরে চলে যায়, অনেকে রাজ্যের বাইরে চলে যায়, যেখানে সুযোগ আছে সেখানে চলে যায়। কাজে সবাইকে এখানে নিজের পাড়াতেই চাকরি করতে হবে বা নিজের বাড়িতেই বসে থাকতে হবে এরকম তো কোনো কথা নেই। কাজে একটু বাইরেও অনেক রকম কাজের সুযোগ পেতে পারে, সেটা একটু গাইড করুন আপনি বরঞ্চ তাকে, আর একটু সহানুভূতির সঙ্গে। আর বৌদির সাথে তার সম্পর্ক যদি বিটার হয়, সেক্ষেত্রে ওইখানে রিয়াকশনটা যাতে কম হয়, ইন্টারাকশনটা কম হয়। আপনি আপনার স্ত্রীকে একটু বোঝাবেন যাতে ও খুব বেশি ইন্টারাকশন বা কোনো রকম বেশি তর্কাতর্কির মধ্যে না যায়। কিছু কিছু সময় একটু চুপ করে থাকা ভালো, হয়তো তার ভালো লাগবে না, উত্তর না দেওয়া ভালো। আর আপনি ওকে একটু গাইড করুন, যেখানে কাজের সুযোগ আছে এরকম কোনো জায়গায় ওকে দরকার হয় ও বাইরে গিয়ে যদি চাকরি করতে পারে, সেরকম অল্টারনেটিভ কিছু দেখুন। এই যেটা আপনি বললেন ছোট চাকরি, কথাটা ছোট বড় নয়, কোনো একটা উপার্জনের ক্ষেত্র। অনেক ছেলে মেয়ে এরকম আছে, আমার বাড়িতেও আছে, আমার মেয়েই আছে, দীর্ঘদিন সে নেট পাস করে 8 বছর সে একটা প্রাইভেট সাধারণ চাকরি করেছে, যতদিন না সে সরকারি জায়গাতে চাকরি পেয়েছে। সবাই যে পাবে তারও কোনো গ্যারান্টি নেই, নাও পেতে পারে। কাজে এরকম বহু উদাহরণ চারদিকে আমাদের ছড়ানো প্রচুর রয়েছে, এবং তাতে তাকে মানিয়ে নেওয়া এবং তাকে অল্টারনেটিভ কোনো উপার্জনের রাস্তা তৈরি করে দেবে। এগুলো আপনি ওকে একটু গাইড করুন। আস্তে আস্তে ওর মনের মধ্যে একটা অবসাদ আছে এবং একটা ফ্রাস্ট্রেশন আছে, দাদার সংসার করছে, দাদার বিয়ে হয়েছে, সে হয়তো তার সংসার এবং তার বিয়ে ইত্যাদি তার সুযোগ পাচ্ছে না, তার কোনো প্রেমিকা আছে কিনা খোঁজ নিন, তাকে সে হয়তো তাদের সম্পর্ক পরিণতি পাচ্ছে না, সেটাও কিন্তু তার একটা অবসাদের কারণ হতে পারে। সেই জন্য সে তার বৌদির ওপর তার আক্রোশ কোনোভাবে তৈরি হচ্ছে, সেরকম হতে পারে। কাজে আপনি একটুখানি তাকে বোঝান এবং বোঝার চেষ্টা করুন, এবং ওই একই কথা, তাকে একটা কোনো কাজের মধ্যে কিছু রাখার চেষ্টা করুন। বাড়িতে আটকে তাকে 5 মাস না কাটিয়ে একটু কোনো রকম উপার্জনের মধ্যে কিভাবে দেওয়া যায় একটু গাইড করুন, আমার মনে হয় ভালো থাকবে। ধন্যবাদ স্যার। পূজা দাস অধিকারী ম্যাডাম, আপনি যদি থাকেন, আপনিও হাত তুলেছেন, স্যারকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার স্যার, বলছি এখনকার যা মানে মেন্টাল হেলথ প্রবলেম, মানে মেন্টাল হেলথ ডিজিজ যেগুলো দেখা গেছে, মানে প্রায় আমরা শুনে থাকি এখন যে সিজোফ্রেনিয়ার মতো রোগ যে বেশিরভাগ ওমেনরা এটা ফেস করছে। আমি বলছি যে কোনো মেডিকেশন নিয়ে তো এটা কি মানে ইজ ইট কমপ্লিটলি কিউরেবল, বা মানে মেডিকেশন নিয়ে কি মানে সারা বছর, মানে আমরা শুনে থাকি যে মানে ছোটখাটো কোনো মেডিকেশন নিয়ে সারা জীবন মানে তাকে মানে বছরের পর বছর মেডিকেশন নিতে হয়। তো আমি বলছি যে এই মেন্টাল হেলথ ডিজিজটা এটা কি মানে কমপ্লিটলি কিউরেবল, একদম কি সুস্থ হওয়া যায়, নাকি তাকে দীর্ঘমেয়াদী এই প্রসেসটা মানে চালু রাখতে হয়? সিজোফ্রেনিয়া যে হয়েছেই সেটা কে বলবে? না, আমি জিজ্ঞাসা করছি যে এইরকম কোন রোগ হলে যদি কেউ মানে অনেক আমার চেনা একজন আছে যিনি এই রোগটাতে ভুগছে, না, কিন্তু এটা একটুখানি একটু মানে এটা একটু কাল্পনিক প্রশ্ন হয়ে গেল না? সিজোফ্রেনিয়া যে হয়েছে এরকম কিছু কারণ আছে কি? হ্যাঁ, তিনি এফেক্টেড। না, সিজোফ্রেনিয়া হয়েছে ডাক্তারের কাছে গিয়ে গেছেন, বলেছেন? হ্যাঁ। সিজোফ্রেনিয়া মানে যারা ভোগে তারা বাস্তব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, তারা একটা কল্পনার জগতে চলে যায় এবং তারা কখনোই বাস্তব জগতে ফিরতে পারে না। সেক্ষেত্রে কিন্তু ওষুধ লাগে এবং ওষুধ ছাড়া তাকে নর্মাল লাইফে ফিরিয়ে আনা কঠিন। কিন্তু তাদের যে সিজোফ্রেনিয়া হয়েছে এটা আমি বুঝতে পারছি না কেউ কনফার্ম করেছেন কি। যদি কনফার্ম করেন তাকে একটু ওষুধ দিতে হবে, বা ওষুধ ছাড়া তাকে সুস্থ রাখা একটু কঠিন, এটা বলতে পারি। কিন্তু সিজোফ্রেনিয়া যে হয়েছে এটা আপনি কি করে বুঝলেন? আমরা যারা কল্পনা বিলাসী মানুষ, কবিতা লেখেন, ছবি আঁকেন, তারাও কিন্তু একটু কল্পনা বিলাসী, কিন্তু তারা সিজোফ্রেনিক নয়, তারা বাস্তবে ফিরে আসতে পারে। যারা বাস্তবে ফিরে আসতে পারে না তারা সিজোফ্রেনিক। উনি মানে ডাক্তারের কাছে
মেডিকেশন নিচ্ছেন, মানে ওষুধ খাচ্ছেন কন্টিনিউ, তো মানে ওনার মানে একটা প্রশ্ন যে আমাকে কি কন্টিনিউ পুরো মানে যতদিন বেঁচে থাকবো এই ওষুধটা কি আমাকে নিতে হবে যাতে আমি সুস্থ থাকি? হ্যাঁ, সেটা তো ডাক্তারই বলতে পারবেন, কারণ আচ্ছা। কিরকম সিজোফ্রেনিয়া, কতটা সিরিয়াস, কতদিন ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার পর যদি সুস্থ হয়ে যান ওষুধ বন্ধ করা যাবে কিনা, ডাক্তার যেটা ভালো মনে করবেন বলবেন। এটা এক্ষেত্রে যখন ডাক্তারি চিকিৎসা চলছে তখন আমার মনে হয় আপনি ডাক্তারের অ্যাডভাইসটাই ফলো করুন। ওকে, থ্যাংক ইউ স্যার। আন্দাজে আমাদের বলাটা ঠিক হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকেন, সম্ভবত অনির্বাণ পাত্র স্যার, আপনি স্যারকে প্রশ্ন করতে পারেন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার, আপনাকে আমার প্রণাম জানাই। আজকের এই সেশনের জন্য আমি আপনার কাছে খুবই মানে আমি কৃতজ্ঞ, খুবই অনেক কিছু জানতে পারলাম। তো আমার যে প্রশ্ন সেটা অনেকটা আগের প্রশ্নের মতোই। আমি স্যার অ্যাকচুয়ালি খুবই কল্পনা বিলাসী, কারণ অনেক কিছু ভাবতে থাকি, অনেক কিছু ভালো ভালো জিনিস হতে থাকে, ধরুন এটা ভাবি তো, কিন্তু তার সাথে সাথে বাস্তবের কাজও আমি করি। ধরুন বর্তমানে আমি একজন কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছি, তো একটা বিশেষ সময় দুপুরে শুয়ে শুয়ে বা রাত্রে ঘুমোতে ঘুমোতে আমি ভাবি যে এই হচ্ছে সেই বিভিন্ন রকম খুবই সুন্দর, মানে যেগুলো আমরা ভাবতে বেশি ভালোবাসি আর কি, খুব ভালো ভালো জিনিস আমার সাথে হচ্ছে, এগুলো ভাবি আর কি। কিন্তু তারপর আমার অ্যাজ এ রুটিন আমি আমার নিজের ডেইলি রুটিনে ফিরে আসি, যে হ্যাঁ এখন আমাকে পড়তে হবে, এখন ক্লাস আছে করতে হবে, এগুলো ফিরে যায়। কিন্তু আমার মনে হয় যদি আমি আমার এই অতি কাল্পনিক চিন্তা ভাবনা গুলো বন্ধ করতে পারি, তাহলে হয়তো আমি আমার এই নিজের লাইফে আরো বেশি মানে এফেক্টিভলি আমি কাজ করতে পারবো, যাতে করে আমার সাকসেসটা আরো ভালো হবে আমার মনে হয়। তো এটা এই বিষয় বা যদি হয় এটা কোনো সত্যিই হয়, তাহলে কিভাবে এটা করতে পারবো সেটা যদি গাইড করেন খুব ভালো হতো। না, এক্ষেত্রে আমি বলবো আমাদের মাননীয় রাষ্ট্রপতি ছিলেন কালাম সাহেব, তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে স্বপ্ন কেউ ঘুমিয়ে দেখে না, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা আমাদের ঘুমোতে দেয় না। আপনি যদি কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনে থাকেন তাহলে তো আপনার কল্পনা করা বা স্বপ্ন দেখা বা ঘুমানোর সময়টাই থাকার কথা। যদি আপনি সত্যি সেই প্রিপারেশনে মন দেন, আপনার চিন্তা ভাবনাগুলো এই প্রিপারেশনটা তার যে সাফল্য সেটার দিকেই আপনার ফোকাসটা বেশি থাকার কথা, তাহলে আপনার দুপুরে শুয়ে থাকাও সম্ভব না, অত ঘুমানোও সম্ভব না, স্বপ্ন দেখাও সম্ভব না। তাহলে স্বপ্নটা এমন কিছু দেখুন যেটা আপনাকে ঘুমোতে দেবে না আর কল্পনাও বেশি এখন করতে দেবে না। আপনি আগে কম্পিটিটিভ পরীক্ষাটা ক্র্যাক করে নিন। আমাদেরও তো একটা বয়স ছিল, কল্পনা ছিল, স্বপ্ন দেখতাম, প্রেমিকা ছিল, কবিতা লিখতাম, ছবি আঁকতাম, গান বাজনা করতাম, কত কিছু করতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো একটা সময় বোধহয় বাস্তবের চাপে আস্তে আস্তে জীবনটার কিছু কঠিন পথ এসে পড়ে, তখন কিন্তু এগুলোকে একটু সাইড ট্র্যাক করে সরিয়ে রাখতে হয়। থাক, এটা পরে আবার হবে, এখন আমার আগে যেটা অ্যাচিভ করে সেটাকে করি। কাজে এইভাবে আমরা আগে ওইটাকে টার্গেট করি, অ্যাচিভমেন্টের দিকে ফোকাস করুন, তাতে আপনার 24 ঘন্টার বেশিরভাগ সময়টা ওখানেই ফোকাসটা করুন যাতে কম্পিটিটিভ পরীক্ষাটা ক্র্যাক করতে পারেন। ওটা হয়ে গেলে বাকিগুলো সব আপনি অনেক সময় পাবেন করার। দীর্ঘ জীবন ওখানে পড়ে আছে লম্বা, ওখানে অনেক সময় পাবেন। ফোকাসটা আপনি ওখানে আরো বাড়িয়ে দিন, তাহলে এটা কমে যাবে। অ্যাকচুয়ালি স্যার আমার যেটা মানে চিন্তাটা হয় অ্যাকচুয়ালি মানে যেই যেই এক্সামের প্রিপারেশন নিচ্ছি তার আফটার সাকসেসের মানে কি হতে পারে সেই সমস্ত ব্যাপারগুলো ভাবতে থাকি। কিন্তু আমার মনে এই দিকটাতে আমি ভাবি আর কি। তো মনে হয় যে যদি ওই দিকটাতে না চিন্তা ভাবনা করে যে আপনার আমি যে ফিল্ডে আছি সেই ফিল্ডে সাকসেসের পর কি হবে সেটা না ভাবে, অ্যাকচুয়ালি আমি আমার মানে কারেন্ট যে জার্নিটা সেটাকে কিভাবে আরো বেটার করতে পারি সেটা ভাবলে ভালো হতো। কিন্তু ধরুন চিন্তাগুলো অটোমেটিকই চলে আসে, যদি আমি এক্সামটা ক্র্যাক করি তখন আমার একটা এই পোস্ট চাকরি হবে, একটা ভালো জিনিস আমি একটা পেতে পারি। না, এটা এই বেশি জায়গাতে ভাববেন না। মাসির গোঁপ গজালে মামা ডাকতেন, কিন্তু মাসি তো গোঁপ এখনো গজাই। মাসির গোঁপ উঠুক তারপর না হয় মামা ডাকবে। কিন্তু আপনি অতটা ওইদিকে না ভেবে বরঞ্চ আমি যেটা আবার বলছি, আপনার ওই অপটিমাম লেভেলটা একটু খেয়াল করার চেষ্টা করুন। আপনি এমন কিছু ভাবছেন না তো যেটা অবাস্তব। কাজে আপনার মোটামুটি সীমা বা আপনার ক্ষমতা অনুযায়ী একটা জিনিস ভাবুন যেটা অ্যাচিভেবল, যেটা পাওয়া যায়, এবং সেই জায়গাটা ভেবে আপনি পৌঁছানোর চেষ্টা করুন। তখন আপনি দেখবেন আপনার ডাইনে বাঁয়ে আর কিছু ভাবার টাইমটাই থাকবে। আপনার অ্যাসপিরেশন লেভেল যদি অপটিমাম লেভেলের সাথে মোটামুটি ম্যাচ করে যায়, তাহলে আপনি অ্যাচিভটা করা অবধি আপনার আর
কোনো কিছু ভাবা বা বিশ্রাম নেওয়ার সময়টাই আপনি পাবেন না। ওই অ্যাচিভমেন্ট হবার পরেই আপনি বিশ্রামটা নেন। সেক্ষেত্রে আপনার এইসব ভাবার টাইম থাকবে না। আমার শুনে যেটুকু ধারণা হচ্ছে আপনার অনেকটা সময় আপনার নষ্ট হয়। এই নষ্ট হওয়ার সময়টা আপনি বাঁচান, বাঁচিয়ে বরঞ্চ আপনার ফোকাসটা ঠিক করুন, অল্টারনেটিভ ভাবুন। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অনেকগুলো ধাপ আছে। আইএস না হলে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি না হলে ব্যাংকিং, ব্যাংকিং না হলে রেলওয়ে, অনেক রকম অল্টারনেটিভ কম্পিটিটিভ পরীক্ষার কথা ভাবুন। কমন প্রিপারেশনের জায়গাগুলো তৈরি করুন। অত ভাবার, বাকি কিছু ভাবার সময় আপনার থাকার কথা না, পরে আসবে। আপনি আগে এগুলো ক্র্যাক করে সাকসেসফুল হন, তারপর আপনার অনেক এসব ভাবার টাইম পাবেন। ওগুলোকে একটু সরিয়ে রাখুন। এখন আগে যেটা জরুরি কাজ এটাতে মন দিন, দেখবেন আপনি এটা নিয়ে আর অত বেশি ভাববেন না। আপনি বোধহয় একটু বেশি রিফ্লেক্টিভ টাইপ, ভাবেন একটু বেশি, তাতে আপনার কিন্তু ক্ষতি হবে আলটিমেটলি। আপনি চেষ্টা করুন জোর করে ওই ভাবনাগুলোকে একটু সরিয়ে কাজে মন দিন, কাজের মধ্যে ডুবে যান। কারণ আপনার সামনে এখন লড়াই, এই লড়াইয়ের ফোকাসটা আপনি বাড়ান। ঠিক আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আস্তে আস্তে শেষের দিকে যাও সুমন্ত। হ্যাঁ, শেষের দিকেই স্যার আসছি। আসলে এরকম মনের পার্লারে প্রবেশ করার সৌভাগ্য তো সবসময় হয় না। পার্লারে যারা এসছে মনটাকে সুন্দর করে নিয়েই যাবে বোধহয় ঠিক করেছে। যাই হোক, আমাদের আরেকজন রয়েছেন গৌরাঙ্গ জানা। গৌরাঙ্গ জানা স্যার, আপনি প্রশ্ন করুন স্যারকে, আমরা এবার প্রোগ্রামটা শেষ করবো। আচ্ছা, রনিকে আর পাওয়া যায়নি না? স্যার নমস্কার স্যার। রনি কিন্তু এখনো হাত তুলে আছে। না, ও মনে হয় হাত লেগে গেছে কোনো কাজ। হ্যাঁ, যাই হোক, বলুন গৌরাঙ্গ। নমস্কার আমি স্যার। আসি, আমি ট্রেনে আছি বলে আমি শুনতে ওই তো রনি আসছে, আছে তো। স্যার নমস্কার স্যার। আপনি কিছু বলবেন? স্যারকে বলুন। কানেক্ট করিনি এখন। আচ্ছা, গৌরাঙ্গ বলছিলেন, বলুন। হ্যাঁ স্যার বলছি স্যার। স্যার বলছি পড়াশোনা বেশি রাত জেগে করলে বা কন্টিনিউ টাইম ধরে এডুকেশন করলে স্যার কি বিপি লেভেল বেড়ে যায় স্যার? স্ট্রেস লেভেল? সেটা তো আপনার শারীরিক অবস্থা অনুযায়ী নির্ভর করবে। ছাত্র জীবনে আমরা তো রাত 3টে অবধি পড়তাম এবং ওই অভ্যেসটা এখনো রয়ে গেছে। চট করে ঘুম আসে না। অতদিন দীর্ঘদিনের অভ্যেস, রাত জেগে কাজ করা, রাত জেগে পড়া, তার জন্য ব্লাড প্রেশার বাড়বে এমন কোনো কথা নেই। যদি বাড়ে তাহলে কিন্তু সতর্ক হওয়া দরকার। সেই অনুযায়ী আপনার খাওয়া দাওয়া এবং ঘুম একটু নিয়ন্ত্রণ করলে আপনার শারীরিক দিকটা ঠিক থাকবে। আপনি আপনার গৃহ চিকিৎসকের সঙ্গে একটু পরামর্শ করতে পারেন, কিন্তু রাত জাগলেই ব্লাড প্রেশার বাড়বে এরকম কোনো কথা নেই। কারণ আপনার শরীরে আমি ফলো করেছি স্যার, লাইফে ফলো করেছি স্যার। আমি সার্ভিস করি স্যার। আর আমি বিবেক জ্যোতি কলেজের স্টুডেন্টও ছিলাম স্যার। তো স্যার আমি ফলো করেছি স্যার। আমি দিন পে দিন মানে রাত রাত জেগে জেগে পড়াশোনা বা কোনো কাজ করতে করতে অনেকটা সময় কেটে যায়, 1টা 2টো হয়ে যায় স্যার। তো এখনো পর্যন্ত তো আমি বিপি চেক করেছি, আমার বিপি একটু হাই লেভেল, দেন 145, 150, ইভেন 60ও হয়ে যায়। বাট এক্সারসাইজটা করলে একটু কন্ট্রোলে আসে। আমাকে তো ডক্টর মেডিসিন থ্রো করে দিয়েছে, তুমি মেডিসিন খাও। খাচ্ছেন কি? আমি স্যার হ্যাঁ মেডিসিন শুরু করেছি স্যার। ওষুধ খেলে তার চিন্তার কিছু নেই। আর আপনি পাতে কাঁচা নুন গুলো খাবেন না, খুব বেশি মশলাযুক্ত খাবার বেশি খাবেন না। রাত্রে ঘুমের সাথে খুব একটা ব্লাড প্রেশার বাড়বে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ব্লাড প্রেশার কমে যাবে এরকম কোনো ফিজিওলজির কোনো থিওরি নেই, এটুকু বলতে পারি। আপনি যেটা করছেন এটাই আপনার নর্মাল লাইফস্টাইল। আপনার রাত 2টো অবধি যদি আপনি কাজকর্ম করেন, পড়াশোনা করেন, হয়তো সকালবেলায় আপনার শরীর সেরকম ভাবে অ্যাডজাস্টেড হয়ে যাবে। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। আপনার ওটার জন্য ব্লাড প্রেশার বাড়ছে না। ব্লাড প্রেশার আপনার শারীরিক কারণে বাড়ছে। ডাক্তার যখন ওষুধ দিয়েছেন খান, ওষুধ খেয়ে সুস্থ থাকুন। আর ওই কাঁচা নুন, বেশি অতিরিক্ত মশলা খাবার এগুলো খাবেন না, এগুলো অ্যাভয়েড করবেন। আর এই নেশা, সিগারেট বা অ্যালকোহল এগুলো কিছু খায় না, কিছুই নেই স্যার। আহা, আজকে আপনি খান না, ভবিষ্যতেও ঢুকবেন না, ওটাই ক্ষতি হবে। 5 বছর এই টেস্ট লেভেলটা স্যার 5 বছর, 5 ইয়ার্স আমি ফলো করেছি। না না, ঠিক আছে, আপনি ওষুধে এবার ঠিক হয়ে যাবেন, ডাক্তার দেখিয়েছি। আর এজ হচ্ছে 37 স্যার। এমন কিছু বয়স নেই স্যার। 21 ইয়ার্স সার্ভিস আমি কমপ্লিট করে ফেলেছি। এডুকেশন লেভেল স্যার এমএ, বিএড, জেবিটি, আর হচ্ছে যে সিলি, বিলিভ, অনেক কোর্স কোয়ালিফিকেশন স্যার করেছি স্যার, এখনো করতেছি স্যার। ঠিক আছে, পড়ুন না, পড়াশোনার মধ্যে থাকুন। ঠিক আছে, আর জবও করি স্যার। ওষুধটা খান। স্যার
থ্যাংক ইউ ঠিক আছে তাহলে, হ্যাঁ তাহলে আজকের মতো। স্যার আর আর কি কোনো প্রশ্ন দেবো না আজকের মতো শেষ করব? আবার আর কিছু সেরকম আছে কি? একজন আছেন ওই মীর শাহাদাত আলী, তাকে দিয়ে শেষ করো। আচ্ছা তাহলে আমরা আজকের দিনের জন্য শেষ প্রশ্ন নিচ্ছি মীর শাহাদাত আলী। প্রশ্নটা আপনি করুন স্যারকে। হ্যাঁ, নমস্কার স্যার। আমি হ্যাঁ স্যার আপনার স্টুডেন্ট, অনেকক্ষণ থেকে মানে প্রথম থেকে শুনছি, খুব ভালো লাগছে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা কোভিড স্কুলের টিচার, এবার সেখানে টিনেজারদের মধ্যে এটা খুব কমন সমস্যা, সেটা সবাই জানে এগুলো, যে একটা সম্পর্কে তারা জড়িয়ে পড়ে। এখন তাদেরকে এই জায়গায় কিভাবে তাদেরকে বলবো, বা কি বললে তারা মানে পড়াশোনার প্রতি ভালোভাবে মনোনিবেশ করবে, আর এই সম্পর্কগুলো যে সমস্যা হয় সেগুলো একটু বুঝতে পারবে। কারণ আমরা অনেক চেষ্টা করেও দেখেছি, কিছু বোঝানো যায় না, সমস্যা একই থাকে, পারিবারিক ক্ষেত্রেও সমস্যা, আর পড়াশোনা তো পড়েই না ঠিক মতো। এই জায়গায় আমাদের কি করণীয় স্যার, একটু যদি বলেন। শিক্ষকরা সাধারণত এগুলো নিয়ে বড়জোর একটা সেমিনার বা একটা আলোচনা চক্র একটা কিছু করতে পারে, অ্যাওয়ারনেসটা বাড়াতে পারে, কিন্তু সমস্যা বা সম্পর্ক সবসময় যে খারাপ হয় এমন তো নয়। অনেক সময় তো সম্পর্ক বা সমস্যা, এই রিলেশনশিপ গুলো মোটিভেটও করতে পারে, একজন একজনকে মোটিভেটও করতে পারে ভালো কিছু অ্যাচিভ করার জন্য। এটার পজিটিভ দিকও আছে। কাজে তাদেরকে সবসময় নেগেটিভ কিছু করতে হবে বলতে হবে এমন তো কোনো কথা নেই। কাজে সেটা কি ধরনের রিলেশনশিপ, তাতে কি ধরনের সমস্যা হচ্ছে সেই অনুযায়ী তাদেরকে বলা বা বোঝানো যে অপেক্ষা করো, আর একটু বড় হও, তারপরে এগুলো নিয়ে আরেকটু ম্যাচুরিটির দিকে যাবে। ততদিন নিজেরা নিজেদের পায়ে দাঁড়াও, ভালো করে পড়াশোনা করো, জীবনটা তৈরি করো, তারপর ধীরে ধীরে এগোবে। বন্ধুত্ব থাকুক, বিষয়টা যেন বন্ধুত্ব থেকে আর অন্যদিকে না যায়, এইটুকু বলতে পারে। বন্ধুত্বটা থাকা ভালো, ভালো বন্ধু থাকা ভালো জীবনে। কাজে এটাকে নেগেটিভ কিছু না করাই ভালো। আসলে স্যার এটা মানে সরাসরি প্রভাব যেটা, সেটা পড়াশোনায়, মানে পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়া, ঠিক মতো ক্লাস না করা, বা আরো যে এই রিলেটেড যে সমস্যাগুলো, এইটাই আর কি। পজিটিভ দিক অবশ্যই আছে, সেটা খুব কম জনই হয়তো সেভাবে নেয়। না না ঠিক আছে, এখন ওই বয়সে সবারই যেটা হয়, কোয়েড স্কুলে তো একটু বেশিই হয়। ওদেরকে একটু বোঝাতে হবে যে রাজপুত্র কম পড়ে নাই, রাজকন্যাও কম পড়ে নাই। কাজে তোমরা পড়াশোনায় মন দাও, ঠিক সময় রাজপুত্র রাজকন্যা জুটে যাবে। কাজে এখনই এত চিন্তা করার কিছু ঘটেনি। কাজে একটু পড়াশোনায় মন দাও, এভাবে বোঝানো যেতে পারে মজা করে। ওদেরকে খুব বেশি বকাবকি করা, শাসন করার কোনো দরকার নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্বাভাবিক প্রবৃত্তি একটা মানুষ, বন্ধু টন্ধু হয় এখন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে। তো আজকে আমরা আর এই মুহূর্তে প্রশ্ন নিতে পারছি না আপনাদের থেকে, তো সেই জন্য আমরা আন্তরিক দুঃখিত। তবে একটি কথা বলি, যাকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি, আমাদের প্রিয় স্যার, তো স্যারের কিন্তু একটা দোকান আছে, ঠিক আছে? না, এই দোকানে কিছু কিনতে গেলে পয়সা দিতে হয় না, ঠিক আছে? একটা মন নিয়ে শুধু উপস্থিত হলেই হয়। আয়না বা মিরর, মানে আয়নাতে নিজের প্রতিচ্ছবি তো আমরা দেখি, স্যার সেখানে নিজের মনের প্রতিফলনটাও দেখান। তো আমরা গ্রুপে আপনারা যারা আছেন, আমরা স্যারের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, এই রিলেটেড যে রেগুলার প্রোগ্রামগুলো স্যার করেন তার কিছু কিছু ভিডিও রেকর্ডিংস বা ক্লিপিংস ইউটিউবে স্যারের রয়েছে। আমরা ওটা দিয়ে দিলে আপনারা অ্যাজ এ রেফারেন্স ভিডিওগুলো দেখেও আপনাদের সমস্যার অনেক সমাধান আপনারা অবশ্যই করতে পারবেন। এবং একই সাথে ওই চ্যানেলে যদি আপনারা কোনো ভিডিওতে যদি আপনারা কমেন্টে কোনো প্রশ্নও লিখে রাখেন, পরবর্তীকালে স্যার সেইগুলোকে কখনো অ্যাড্রেস করে হয়তো দেবেন। তো মনের পার্লার, আয়না, এই সমস্ত কিছু দোকানের মালিক হচ্ছেন আমাদের স্যার। তো আমরা স্যারকে এই জন্যই আমরা আজকে চেয়েছিলাম যে এই ধরনের একজন মানুষ আমাদের মধ্যে থাকুক, যে আমাদের মনের যে জটিলতা গুলো আছে, এই জটিল মনটাকে একটু সহজ করে দিন। একটা গান ছিল না স্যার, মন জটিল কেন হয়ে যাস তুই, সহজ হয়ে যায়, এরকম কিছু একটা। আমাদের এই জটিল
জটিল মনটাকে সহজ করে দেওয়ার এই জার্নি আমাদের শুরু তো করতেই হবে। আর প্রদর্শক হিসাবে আমরা স্যারকে আমরা পেয়েছি। বিবেকজ্যোতি কলেজের পক্ষ থেকে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সারাটাক্ষণ আমাদের সাথে ছিলেন। এবং আপনাদের আরো একটা কথা বলে দিই, যদিও এটা বলার কথা নয়, স্যার হয়তো এই জন্য আমাকে হয়তো বকাবকিও করতে পারেন, আপনাদের সাথে সঠিকভাবে ইন্টারাকশন করার জন্য স্যার আজকে বাড়িতেই বসে আছেন, আর অন্য কোনো কাজ নেননি। নাহলে স্যারের যা বিজি শিডিউল, সেখান থেকে সময় বের করাটা সত্যি খুব কষ্টকর। সেই জন্য স্যার আপনার কাছে চিরকৃতজ্ঞ। আশা করি ইন ফিউচার এইরকম যদি প্রোগ্রাম হয় আমরা স্যার আপনাকে পাবো। অবশ্যই পাবে, সব সময়। অনেক ধন্যবাদ তোমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য প্ল্যাটফর্মে। তোমাদের সকলকে আবার ধন্যবাদ, তোমাকে ভালোবাসা। আজকের পার্লার এখানেই বন্ধ। আমরা সব সময় আছি। ইউটিউব চ্যানেলটা আমার একার নয়, ওটা আমার ছাত্রছাত্রীদের, এবং সেখানে তুমিও যথেষ্ট আছো। এবং আজকেরও যদি অনুষ্ঠানটা পরবর্তী ক্ষেত্রে পাওয়া যায় আমরা ওখানে রেখে দেবো ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন স্যার। তোমার কলেজেও রেখে দেবে। হ্যাঁ, তোমাদের তো দেবগোপাল অনেক ছাত্রছাত্রী তো আমার ওখানে আছে। দেবগোপাল আছে, মীর আছে, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো থেকে সবাই। ওকে স্যার, সবাই আপনিও ভালো থাকবেন। ইউটিউব চ্যানেলের নামটা কি স্যার? থ্যাংক ইউ। হ্যাঁ, কিসে ইউটিউব চ্যানেলটার নাম কি, নামে আছে ইউটিউব চ্যানেলটা? ওই আমার নাম দিয়েই আছে, ডক্টর সুবীর নাথ জায়না, দ্য মিরর অফ মাইন্ড। টাইপ করলেই ইউটিউবে চলে আসবে। আমার নাম দিয়ে টাইপ করলেই মিরর অফ মাইন্ড আয়না চলে আসবে। ওই যে কেউ লিখে দিচ্ছে এখানে লেখাটা আমার ছাত্রছাত্রীরা লিখেই দিচ্ছে, কাজেই রয়েছে ওখানে। ওখানে আমার ছাত্রছাত্রীদের অনেক ভিডিও আছে, যারা ক্লাস করে, তারা নিজেদের কোনো অনুষ্ঠান খুব সুন্দর সুন্দর রেকর্ডিং করে, সেগুলো আছে। কাজেই ঠিকই বলেছে সুমন্ত, ওই ধরনের চ্যানেলগুলো দেখতে তো কোনো পয়সা লাগে না। ওগুলো দেখলে অনেক প্রশ্নের উত্তরও কিন্তু পাওয়া যায়। অনেক লেকচার হয়তো একটু লম্বা, আজকেই তো প্রায় 2 ঘন্টা কেটে গেল। একদম স্যার, 1 ঘন্টা লেকচার, 1 ঘন্টা ইন্টারাকশন, খুব ভালো লাগলো। পার্লারের এটাই সার্থকতা আমাদের, যত মানুষের উপকার হয় ততই ভালো। তবে একটা গানের লাইন দিয়ে শেষ করছি। হঠাৎ মনে হলো, ওই যে বাচ্চা মেয়েটি প্রশ্ন করলো ধর্ম নিয়ে কনফ্লিক্ট, যে একটা লোক সঙ্গীত কদিন আগে খুব পপুলার হয়েছে এইখানে, ফেসবুক ইয়েতে তো আছে, যে পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার খুব ভালো লেগেছে গানটা। কাজেই এই মানসিকতা যদি কারোর তৈরি করতে পারে কেউ, স্পিরিচুয়াল লেভেলে সে যদি ওপরের দিকে উঠতে পারে, তখন তার এই ধর্মে ভেদাভেদ বা ইত্যাদি নানা রকম হেট্রেড, ঘৃণা কিচ্ছু থাকবে না। সে মহানন্দে তার জীবন কাটাতে পারে। এই গানের কথাগুলো অসাধারণ। তোমরা আশা করি সবাই গানটা শুনেছো, না শুনলে শুনো, এটা পাওয়া যায়, ওইখানেই পাবে লোকগীতিগুলো। লালন ফকিরের গান, অসাধারণ গান। থ্যাংক ইউ স্যার। আর